তাহলে দেখি আমরা টেক্সটটা পড়ার আগে এখানে কিছু কথা বলতে দেখো। ম্যাথু আর্নল্ড ওয়াজ ওয়ান অফ দ্য ফরমোস্ট পোয়েটস অ্যান্ড ক্রিটিক্স অফ দ্য 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরির মধ্যে ভিক্টোরিয়ার এজ যেহেতু পড়তেছে 1832, তার তার জন্ম মৃত্যু নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, আপত্তি বিপত্তি কিছুই নাই, আমরা ওটা যাচ্ছি না। এখানে যেটা বলতেছে, পারহ্যাপস আর্নল্ডস মোস্ট ফেমাস স্পিচ অফ লিটারারি ক্রিটিসিজম ইজ দ্য স্টাডি অফ পোয়েট্রি। এখানে তিনি আসলে কি করেছেন বলছে, ইন দিস ওয়ার্ক আর্নল্ড ইজ ফান্ডামেন্টালি কনসার্ন উইথ পোয়েট্রিজ হাই ডিগনিটি, তার উচ্চ মর্যাদাবোধ সম্পর্কে। ঠিক আছে, তো তিনি অনেক বেশি কনসার্ন। আমাদের কি মর্যাদাবোধ আছে বলতো? আমাদের কি মর্যাদাবোধ আছে? স্যার বর্তমানে তো নেই মনে হচ্ছে। আচ্ছা, মর্যাদা বোধ এই বিষয়টা আসলে যাকে মর্যাদা দেওয়া হয় তার তার উপর ডিপেন্ড করে, নাকি যে মর্যাদা দেয় তার উপর ডিপেন্ড করে এই বোধটা, মর্যাদা বোধটা? বলো। কাউকে মর্যাদা দেওয়াটাও তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে দুটার উপরে ডিপেন্ড করে মর্যাদা বোধ, তাই তো? মনে করো যাকে মর্যাদা দেওয়ার দরকার তাকে আমরা দিচ্ছি না, তাহলে এটা কি যাকে দিচ্ছি না তার সমস্যা, নাকি যে দিতে পারছে না তার সমস্যা? স্যার যে দিতে পারছে না। হ্যাঁ, আবার এমনও আছে, অনেক মানুষ আছে তারা তাদের মর্যাদা সম্পর্কে বোঝেই না, যে তাদের অবস্থান, তাদের কার্যক্রম একটা ডিগনিটি নিয়ে চলে, কিন্তু তারা এমন এমন কাজ করে যেটাতে কি হয়, তাদের মর্যাদাবোধ শেষ হয়ে যায়। কেমন? হঠাৎ করে যদি দেখো যে মিলন স্যার পরিমণির ভিডিও বা ছবি শেয়ার করে তার ফেসবুকে, তো কেমন হবে? আমার স্টুডেন্ট আমার সঙ্গে কি ধারণা পোষণ করবে বলো তো? হুম? স্যার খুব ভালো লাগবে। মানে ভালো লাগবে? হুম? না স্যার ভালো লাগবে না। ভালো লাগবে না? না স্যার, ভালো লাগবে না। ভালো লাগবে না, তাই না? হ্যাঁ, কিন্তু হয়তো তার ছবি আমি শেয়ার করেছি, তার কথা আমি শেয়ার করেছি, কিন্তু তার ভিতরে যদি কোনো শিক্ষণীয় ব্যাপার থাকে তখন বুঝবে না স্যার এটা শেয়ার করেছে, কথা আছে এর ভিতরে কিছু নাকি। হুম? মানে ব্যাপারটা হলো, আমার মর্যাদাবোধ আমাকে বুঝতে হচ্ছে যে আমি ফেসবুকে আছি, আমি যখন কোনো কিছু শেয়ার করব বা কোনো কিছু দিব, তখন আমার গ্রুপে আমার স্টুডেন্ট আছে, আমার টিচারেরা আছে, আমার আত্মীয় স্বজনেরা আছে, তাহলে আমাকে এমন কিছু এখানে বলতে হবে বা শেয়ার করতে হবে যেটা আমার এই যে মর্যাদাবোধকে নষ্ট না করে। এটাও একটা ডিগনিটি বোধ, তাই তো? হ্যাঁ, ডিগনিটি যেটা বলা হয়, সম্মান বোধ, আত্মসম্মান বোধ। হ্যাঁ, তো এইটা, তো এই জন্য বলতেছি যে আত্মসম্মান বোধ নিজের যেমন আছে, তেমনি তুমি একটা বিষয়কে নিয়ে যখন ডিল করবা তখন তোমারও সেটা আছে। যেমন আমি, আমার মিউজিকের প্রতি কিন্তু খুব আগ্রহ ছিল, বুঝতে পেরেছো? মিউজিকের প্রতি প্রচুর আগ্রহ ছিল, এবং আমি মিউজিকের জন্য প্রচুর সময় এবং টাকা পয়সা ব্যয় করেছি। কিন্তু কিছু কিছু বিষয় দেখে মনে হয়েছে যে বর্তমান সময়ে মিউজিক সেই ডিগনিটিটা হারিয়ে ফেলেছে, বুঝতে পেরেছো? এই জন্য ওটাতে আমার থাকতেই, ওর সাথে কনসার্ন থাকতে আমার কেমন জানি লাগতেছে, বোঝা গেল? কারণ নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এইগুলোকে ঘৃণা করার মতো মানুষ কি পৃথিবীতে আছে বলো? হুম? যদি না থাকে, স্যার। যদি নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলোকেও মানুষ ঘৃণা করে, তাহলে বুঝতে হবে ওটা নজরুল বা রবীন্দ্রনাথের সমস্যা না, ওটা আমাদের বর্তমান সমাজের মানসিকতার সমস্যা। ঠিক আছে, তো কিছু কিছু বিষয় দেখে আমি ওটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, যে না, এখানে থাকাটাই আমার কাছে কেমন জানি মনে হচ্ছে, আমার আত্মসম্মান বোধে লাগছে। হ্যাঁ, কিছু কিছু সময় চেষ্টা করেছি, কিন্তু তখনই মনে হয়েছে না, এটা হচ্ছে না, এটা যাচ্ছে না। ঠিক আছে, তারপরে মনে করো যে আরও অনেক বিষয় রয়েছে, যে যেগুলো আসলে একজন মানুষের আত্মসম্মান বোধকে বাড়িয়ে দেয়। কেমন? ফেসবুক বা ইন্টারনেটে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে না, অনেক ভালো ভালো মানুষ অনেক ভালো ভালো কন্টেন্ট দেয়, ওটাকে কি আমরা খুব বুধ হয়ে দেখি না, খুব আগ্রহ নিয়ে দেখি, খারাপ লাগা, এবং তাদের সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তাও আসে না, আসে বলো? হুম? তাদেরকে কোনো খারাপ মনে হয় না, তাদেরকে নিয়ে আমাদের কোনো নেগেটিভ কোনো বিষয় আসে। অনেক ডাক্তারের ভিডিও আছে, অনেক সাহিত্যিকের ভিডিও আছে, অনেক ভালো ভালো মোটিভেট, মানে যারা মোটিভেট করে তাদের অনেক ভালো ভালো ভিডিও আছে, তাদেরকে দেখে মনে হয় না যে তারা খারাপ কিছু করতেছে। কিন্তু এই ফেসবুক ইন্টারনেটে অনেক মানুষ আছে না, যাদের ভিডিও বা এগুলো দেখলেই মনে হয় যে এরা কি করতেছে, এরকমটা মনে হয় না বলো? হুম? জি স্যার। হ্যাঁ, মনে হয়। তাহলে এই জায়গাগুলোকে সেই ডিগনিটির মধ্যে ফেলছে। তাহলে কবি যেহেতু একজন সাহিত্যিক, তিনি একজন পয়েট, অতএব সেই আমরা
অ্যাপোলজি ফর পোয়েট্রি যখন আমরা পড়েছিলাম, তাই না, যে একজন ব্যক্তি কি করে, একজন ক্রিটিক কি করেছে, পোয়েট্রির সমালোচনা করেছে, পোয়েট্রিকে মাদার অফ লাইজ বলেছে। এতে একজন পোয়েটের খুব বেঁধেছে অন্তরে, তাই তো, আত্মসম্মান বোধে লাগছে। এই জন্য তিনি একটা বই লিখে ফেললেন, একটা ক্রিটিক্যাল রাইটিং করে ফেললেন, এসে দিয়ে ফেললেন, যেটা দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে আসলে ব্যাপারটা এমন না। ঠিক আছে? তো এখানেও তিনি চেষ্টা করেছেন যে পোয়েট্রিকে কেন তুমি স্টাডি করবা, এর উদ্দেশ্যটা কি। এবং এখানে তিনি মারাত্মক মারাত্মক কিছু কথা বলেছেন, যেগুলো আমাদের ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু ভাবতে পারি তাহলে হতে পারে। আর যদি মনে করি যে না, এ মানে আমরা যদি ওই পর্যায়ে না যাই, তাহলে এটা পড়ার কোনো সার্থকতা আছে বলে আমার কাছে মনে হয় না। দেখো তিনি কি বলছেন, যে হি বিলিভস দ্যাট ম্যানকাইন্ড উইল ডিসকভার, দেখো তিনি এটুকু বিশ্বাস করছেন যে মানুষ একসময় আবিষ্কার করবে দ্যাট উই হ্যাভ টু টার্ন টু পোয়েট্রি, যে আমরা পোয়েট্রি এখন পড়ছি না, পোয়েট্রিকে আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু একসময় তাদেরকে পোয়েট্রির কাছে ফিরতে হবে, টু ইন্টারপ্রেট লাইফ ফর আস, কিসের জন্য, আমাদের জীবনকে ইন্টারপ্রেট করতে গিয়ে, টু কনসোল আস, নিজেকে সান্ত্বনা দিতে গিয়ে, টু সাস্টেনেন্স, এবং নিজেদের সত্তাকে টিকিয়ে রাখতে হলে একসময় অবশ্যই আমাদেরকে পোয়েট্রির দিকে ফিরতে হবে। যেমন করে মানুষ, অ্যাজ সায়েন্স অ্যান্ড ফিলোসফি উইল ইভেনচুয়ালি প্রুভ ফিল্মজি অ্যান্ড আনস্টেবল, কারণ একসময় সায়েন্স এবং ফিলোসফি আনস্টেবল মনে হবে, তাই তো, খুবই গুরুত্বহীন মনে হবে একসময়। আর সেই সময় আমাদের অবশ্যই পোয়েট্রির কাছে আবার ফিরতে হবে, এটা তিনি মনে করছেন, এটাকে তিনি বিশ্বাস করছেন, একজন পোয়েট হিসাবে তিনি এই বিশ্বাসটা করছেন। আর আমরা পোয়েট্রি পছন্দ করি না হিসাবে তার এই কথাটাকে আমরা বিশ্বাস করতে পারবো? বলো, এটা কি বিশ্বাসযোগ্য? হুম, কি মনে হয়, তার কথার সাথে কি আমরা একমত? না স্যার, হ্যাঁ, কথার সাথে কি একমত হবো আমরা? না স্যার। একমত হবো না নাকি? যে দূর, পোয়েট্রি আর আমাদের কি দিবে, পোয়েট্রি আর এত চারটিখানি ব্যাপার, মানুষ কবিতা পড়ে সময় নষ্ট করবে শুধু, কোথায়? হ্যাঁ, আচ্ছা, তাই বলছে দেখো, আর্নল্ডস এসে দাস কনসার্ন ইটসেলফ উইথ আর্টিকুলেটিং আ হাই স্ট্যান্ডার্ড অ্যান্ড স্ট্রিক্ট জাজমেন্ট। এখন তিনি যে পোয়েট্রির কথা বলবেন, তাহলে এই পর্যায়ে তিনি যে পোয়েট্রিকে বিশ্বাস করছেন, সেটা কি যেন তেন পোয়েট্রি হবে? তাহলে বলো, হুম, তাহলে তিনি কি যে কোনো না পোয়েট্রির কথা বলছেন, যেখানে তুমি না একটা স্যার, ছন্দ ছন্দ লিখলে হয়ে যাবে? না স্যার। যেমন আমাদের আমাদের পোয়েট্রি তো ইয়াও লিখছেন, কি জানো আমাদের, ভুলে গেলাম নামটা, বগুড়ার বগুড়ো সোল, হিরো আলম, কবিতা লিখছে না উনি, বলো? জি স্যার। তারপরে এখন তো দেখি কবি, ওই যে কি জানো, ফেসবুকে খুব কয়দিন ওটা নিয়ে খুব লেখালেখি হলো দেখলাম, হ্যাঁ, যে কি, স্যার, কাফি স্যার, হ্যাঁ 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 পটুয়াখালী। কাফি, হ্যাঁ উনিও তো কবিতা লিখছেন, কি সুন্দর সুন্দর কবিতা লিখছেন নাকি? তারপরে আরেকজন আছে, জি ওই যে কি স্যার। জানো, উনি সন্ধে সন্ধে খুব মোটিভেট করতেন। বিল্লাল স্যার, হ্যাঁ থটস বলো। অফ বিল্লাল হ্যাঁ, মনে হয়। থটস অফ বিল্লাল বলে একজন আর শুনেছি, উনি তো এখন একটা বই লিখে, বইয়ের দাম তো হাজারের উপরে, তার বইয়ের দাম এখন, বুঝতে পারছো? হুম। এবং জি স্যার। সেই বই কারা কিনে, ওর মতোই কন্টেন্ট ক্রিয়েটররাই কিনে, যারা ওখান থেকে কপি করতে পারে। ঠিক আছে তো, এবং মানে এরকম আর কি দেখি, তাহলে সেই কবিতা কি এই কবিতা বলবে আর্নল্ড, বলো? সেই কবিতা কি এই কবিতা? হুম? না স্যার। না স্যার। কবিতার হাই সিরিয়াসনেস বলে একটা কথা আছে, সেগুলো বলবে আর কি, ছন্দ দিলেই তো আর হয় না গো, এটাই। তা হচ্ছে আর্নল্ডস এসে দাস কনসার্ন ইটসেলফ উইথ আর্টিকুলেটিং আ হাই স্ট্যান্ডার্ড এন্ড স্ট্রিক্ট জাজমেন্ট in order to avoid the fallacy of valuing certain poems or poets too highly, or lays out a method for discerning only the best and therefore classic poet, দেখো, as distinct from the description of writers of the ancient world। তাহলে অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড যেমন কেন বলছে কি, আর্নল্ডস ক্লাসিক পয়েট বলতে বলছেন মিল্টন, শেক্সপিয়ার, দান্তে, হোমার, এগুলো খেয়াল, এগুলো বিট করছে তো কিন্তু, হ্যাঁ, দ্য প্যাসেজেস হি প্রেজেন্টস ফ্রম ইচ আর ইন্টেন্ডেড টু শো দেয়ার পোয়েট্রি ইজ টাইমলেস অ্যান্ড মুভিং, হ্যাঁ, তাদের পোয়েট্রি মানে হচ্ছে টাইমলেস, তাই তো, এই কবিতা কখনো শেষ হবে না, হ্যাঁ, যুগ চেঞ্জ হয়ে যাবে, ধর্ম চেঞ্জ হয়ে যেতে পারে, তিনি এটা বলছেন, কিন্তু তাদের এই গুরুত্ব চেঞ্জ হবে না। আচ্ছা, আমি একটু আসছি, হ্যাঁ। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যায়। ঠিক আছে, ওকে। বলছে দেখো, তাহলে তিনি বলতে চাচ্ছেন কি, এই যে মিল্টন, শেক্সপিয়ার, দান্তে, হোমার, এদের পয়েম হচ্ছে কি টাইমলেস অ্যান্ড মুভিং, মুভিং মানে টাচিং। ফর আর্নল্ড ফিলিং অ্যান্ড সিনসিয়ারিটি আর প্যারামাউন্ট, এই ক্ষেত্রে
কবিতাগুলো পড়ে ফিল করা, সেই ফিলিংয়ের প্রতি সিনসিয়ারিটি দেখানো, সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাজ ইজ দ্য সিরিয়াসনেস অফ সাবজেক্ট। কারণ কবিতার সাবজেক্টগুলো যেমন সিরিয়াস, তেমনি ওইগুলোকে আমাদের ফিল করাটাও তেমনি প্রয়োজন। হুম, এই যে সিরিয়াসলি তিনি কিছু শর্ত দিবেন, হ্যাঁ, যে পোয়েট্রিকে আমরা সুপিরিয়র কাইন্ড কেমনভাবে বলতে পারবো, কোনগুলো সুপিরিয়র কাইন্ড অফ পোয়েট্রি হতে পারে। দ্য সুপিরিয়র ক্যারেক্টার অফ ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস ইজ ইন দ্য মেটার অ্যান্ড সাবজেক্ট অফ দ্য বেস্ট পোয়েট্রি। তাহলে হচ্ছে সুপিরিয়র ক্যারেক্টার অফ ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, এই দুটা বলা হচ্ছে কি, তাহলে ট্রুথ এবং সিরিয়াসনেস এই দুটা হচ্ছে ইজ ইনসেপারেবল ফ্রম দ্য সুপিরিয়রিটি অফ ডিকশন অ্যান্ড মুভিং মার্কিং ইট স্টাইল অ্যান্ড ম্যানার। তার মানে শুধু ছন্দ দিলেই হবে না, সেখানে ট্রুথ থাকতে হবে এবং সিরিয়াসনেস থাকতে হবে। তাদেরকে আমরা বলতে পারি কি, এরা হচ্ছে কি ম্যাটার অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য বেস্ট পোয়েট্রি, ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস সেগুলো থাকতে হবে। কারণ দেখো, এই যে আমরা যখন শেক্সপিয়ার পড়তেছি, আমরা যখন হোমার পড়তেছি, বা আমরা যখন জন মিল্টনের কবিতা পড়তেছি, হ্যাঁ, শেক্সপিয়ার পড়তেছি, বা আমরা যখন রবীন্দ্রনাথ ট্যাগর পড়তেছি, আমরা যখন নজরুল পড়তেছি, তারা এগুলো কি ধর্মীয় দিক থেকে তারা কি ভিন্ন ভিন্ন না বলতো? জন মিল্টন একজন হ্যাঁ, স্যার। খ্রিস্টান পয়েট, রবীন্দ্রনাথ ট্যাগর একজন হিন্দু পয়েট, কাজী নজরুল ইসলাম একজন মুসলিম পয়েট। কিন্তু এখানে কি আমরা যখন পড়তেছি এদেরকে, তখন কি ধর্মভিত্তিক কোনো আক্রোশ বা এরকম কোনো মানে কি বলবো লিমিটেশন কি আমাদের মধ্যে ফিল হয় বলো তো, তাদের কবিতাগুলো পড়ে বা এরকম কোনো না, ব্যারিয়ার স্যার। কি তৈরি হয়, নাকি আমরা ইউনিভার্সাল ভাবি এগুলো বলো? ইউনিভার্সাল ভাবে। এখানে ধর্মের মধ্যে ইনক্লুডেড নেই, সে আমরা রবীন্দ্রনাথ ট্যাগরের পড়েছিলাম, হ্যাঁ, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, নাকি? এটা যখন পড়েছি, উনি হিন্দু ধর্ম দিয়ে আঙ্গিকে লিখছেন, কিন্তু যখন আমরা পড়েছি তখন কি মনে হয়েছে যে আমরা হিন্দু ধর্মের মধ্যে কিছু চলে গেলাম, বা হিন্দু 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 কিছু পড়লাম, এরকম কিছু মনে হয়েছে বলো? না, না স্যার। বা স্যার, অনেস্ট ব্লাইন্ডনেস যখন পড়লাম, তিনি খ্রিস্টান ধর্মের আঙ্গিকে লিখছেন, তখন কি আমাদের ক্রিশ্চিয়ানিটি বা এরকম কিছু ফিল হয়েছে বলো? বা নজরুলের না, যখন স্যার। আমরা কোনো কবিতা পড়তেছি, তখন তিনি হয়তো তার ধর্ম অনুসারে লেখার চেষ্টা করছেন, কিন্তু তার ভিতরে যে ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস আছে, সেটা হচ্ছে ম্যাটার। ম্যাটার মানে কি, বিষয়বস্তু, সাবস্ট্যান্স, বেস পয়েন্ট, ওইগুলো না থাকলে হবে না, ঠিক আছে? তো ওইগুলো থাকতে হবে। অতএব যে পোয়েট্রি একটা লোকাল বা একটা হচ্ছে কমিউনিটি বেস একটা মানে দেয়, ড্রেস আপ দেয়, হ্যাঁ, সেটা কিন্তু ইউনিভার্সাল কখনোই হতে পারে না। তাই বলছে দেখো, অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্ডিসপেন্সেবল পয়েট হু ফল শর্ট অফ আর্নল্ডস ক্লাসিক ডেফিনেশন, যেমন হচ্ছে জিওফ্রে চসার। তাহলে জিওফ্রে চসারকে কিন্তু তিনি ক্লাসিক পয়েট বলতে রাজি না, দেখো, কারণ ফল শর্ট অফ আর্নল্ডস ক্লাসিক ডেস্টিনেশন মানে ডেজিগনেশন, ফল শর্ট মানে ঘাটতি ঘটা, মানে তিনি যে ক্লাসিক ডেজিগনেশন দিয়েছেন যে ক্লারা হচ্ছে ক্লাসিক পয়েট, তিনি জিওফ্রে চসারকে ক্লাসিক পয়েট বলতে পারেননি। কারণ আর্নল্ড স্টেটস আলটিমেটলি ল্যাক্স দ্য হাই সিরিয়াসনেস অফ ক্লাসিক পয়েন্টস, কারণ ক্লাসিক পয়েন্টদের মধ্যে যে হাই সিরিয়াসনেস থাকার কথা, সেটা তার ভিতরে নাই। তাহলে এরকম যদি ব্রিফ কোশ্চেন আসে যে তিনি কাকে ক্লাসিক পয়েন্টদের মধ্যে ইনক্লুড করেননি, কি হবে? জিওফ্রি চসার। চর্চা, তাই তো? আর আর্নল্ডের মতে কিছু ক্লাসিক পয়েন্টের নাম বলো, এরকম বলে, স্যার, হোমার, শেক্সপিয়ার, মিল্টন। হ্যাঁ, মিল্টন, দান্তে, তাই তো? দেখো, এটা কিন্তু এক এক দেশের, দান্তে এক দেশের, হোমার এক দেশের, তাই তো? জন মিল্টন, শেক্সপিয়ার এক দেশের, কিন্তু তারা যা লিখেছে তা কবির কাছে মনে হয়েছে ইউনিভার্সাল। তাদেরকে মনে হয়েছে এর ভিতরে সিরিয়াসনেস আছে, হাই সিরিয়াসনেস এবং ট্রুথ আছে, ঠিক আছে তো? সেই জায়গাগুলো। আচ্ছা, তারপরে দেখো, অ্যাট দ্য রুট অফ আর্নল্ডস আর্গুমেন্ট, তাহলে তিনি যে আর্গুমেন্টটা দেখাচ্ছেন পোয়েট্রির পক্ষে, এটার উদ্দেশ্যটা কি, হিজ ডিজায়ার টু ইলুমিনেট অ্যান্ড প্রিজার্ভ দ্য পয়েটস হি বিলিভস টু বি দ্য টাচস্টোন অফ লিটারেচার। দেখো, টাচস্টোন মানে কি, টাচস্টোন থিওরিটা খেয়ে রাখতে হবে আর্নল্ডের। টাচস্টোনটা কি বলতো, টাচস্টোন কোন কাজে লাগে? স্যার ক্লাসিক্যাল পোয়েটদের আঙ্গিকে বিচার করার জন্য না, এমনিতে আমরা টাচস্টোন শব্দটা এমনি ওটা বাদ, কিন্তু এমনি আমরা জেনারেলি টাচস্টোন বলতে আমরা কষ্টিপাথর স্যার, যেটা দিয়ে স্বর্ণের ভেজাল বা পিওরিটি নির্ণয় করা হয়। হ্যাঁ মাপা হয়। তাহলে টাচস্টোন হচ্ছে এমন একটা স্টোন যেটার মাধ্যম দিয়ে আমরা কোনো অর্নামেন্ট যে মানে যে
পদার্থ বা হচ্ছে গোল্ডের মতো, সেগুলোর পিউরিটি আমরা মাপতে পারি। তো তিনি এরকম কিছু লিটারেচারে কিছু টাচস্টোন সৃষ্টি করে গেছেন, যে সেগুলোকে আমরা বেস ধরে, স্ট্যান্ডার্ড ধরে আমরা বাকি কবিতার স্ট্যান্ডার্ডগুলো মাপতে পারি, পোয়েট্রির স্ট্যান্ডার্ডগুলো মাপতে পারি। তাই বলছে যে তার উদ্দেশ্য হচ্ছে কি, ইলুমিনেট অ্যান্ড প্রিজার্ভ দ্য পয়েট। তাহলে তিনি সেই পয়েটদেরকে বোঝাতে যাচ্ছেন, রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, প্রিজার্ভ করতে চাচ্ছেন, যাদেরকে তিনি টাচস্টোন হিসেবে ইউজ করবেন। অ্যান্ড টু আস্ক কোশ্চেন অ্যাবাউট দ্য মোরাল ভ্যালু অফ পোয়েট্রি দ্যাট ডাজ নট চ্যাম্পিয়ন ট্রুথ। এবং সেই টাচস্টোনের আঙ্গিকে, সেই মিল্টন, হোমার, দান্তে এদের কবিতার সাথে মিল রেখে আমরা সেই কবিতাগুলোকে যাচাই করতে পারবো যেগুলোর ভিতরে কোনো কি নাই, দ্যাট ডাজ নট চ্যাম্পিয়ন ট্রুথ, বিউটি, ভ্যালোর অর ক্ল্যারিটি, যাদের মধ্যে নাই। ঠিক আছে তো? আর ওদের টাচস্টোন ধরেই তিনি দেখতে পারেন কি, যে জিওফ্রে চসারের পোয়েট্রির ভিতরে এই সিরিয়াসনেস নাই, ট্রুথ নাই। আর্নল্ডস বিলিভ দ্যাট পোয়েট্রি শুড বোথ আপলিফট অ্যান্ড কনসোল। দেখো, আমাদের কি করতে হবে, আপলিফট করতে হবে, কনসোল করতে হবে। আর এই বিলিফটা কি করছে, ড্রাইভ দ্য লজিক, এসএস লজিক অ্যান্ড ইটস কনক্লুশন। তার মানে তিনি এই কবিতায় যেটা বোঝাতে চেয়েছেন, মানে যে এসেতে যেটা বোঝাতে চেয়েছেন, সেটা হলো হাই সিরিয়াসনেস থাকতে হবে, মোরাল ভ্যালু থাকতে হবে, ট্রুথ থাকতে হবে। কারণ সেগুলোই হচ্ছে পোয়েট্রির ম্যাটার অ্যান্ড সাবস্টেন্স, বিষয়বস্তু, তাদের বডির রক্ত মাংস। সেগুলোই যদি না থাকে, তাহলে তো সেই শপিং মলের পুতুলের মতো হয়ে যাবে নাকি? শপিং মলের পুতুলগুলো কি আমাদের থেকে দেখতে সুন্দর না, লম্বা চওড়া, হ্যাঁ, খুব সুন্দর তো নাকি? বলো। জি স্যার। কিন্তু ওদের ভিতরে কি নাই বলো, সেই প্রাণ সাবস্টেন্স নাই, শক্তি। প্রাণ নেই। প্রাণ নাই। তাহলে ওরকম শুধু লম্বা চওড়া পোয়েট্রি লিখলে তো হবে না, ছন্দ মেলালেই হবে না, সুন্দর করে পলিশ করলে হবে না, সেখানে প্রাণ থাকতে হবে। এটা তিনি বলতে চেয়েছেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা পড়া শুরু করি এখান থেকে। এর ভিতরে কিন্তু আমরা 2-3টা ব্রিফ কোশ্চেন পেয়ে গেছি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো হ্যাঁ তিনি এখানে বলেছেন। বিশেষ করে এই যে কথাটা, হ্যাঁ, যে হি বিলিভ দ্যাট ম্যানকাইন্ড উইল ডিসকভার দ্যাট, একসময় আবিষ্কার করবে যে আমরা পোয়েট্রির দিকে টার্ন করছি। কিসের জন্য? টু ইন্টারপ্রেট লাইফ ফর আস, টু কনসোল আস অ্যান্ড টু সাস্টেন আস। যেটা কারণ কি, একসময় সায়েন্স এবং ফিলোসফি নিজেরাই প্রমাণিত হবে ভুল, আনস্টেবল অ্যান্ড ফ্লিমজি প্রমাণিত হবে। ঠিক আছে তো? ভাড়ামি মানে প্রমাণিত হবে। আর পোয়েট্রি হবে সিরিয়াস, যেটা আমাদেরকে কনসোল করবে, আমাদেরকে সাস্টেইন করবে এবং আমাদের লাইফকে ইন্টারপ্রেট করবে, যেটা সায়েন্সও পারবে না ইন্টারপ্রেট করতে। এরকমভাবে তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন পোয়েট্রিকে। ঠিক আছে, তো এভাবে তিনি শুরু করলেন। দেখো, দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইমেন্স। বলছে পোয়েট্রির ভবিষ্যৎ কিন্তু ব্যাপক। কারণটা কি? ব্রিফ কোশ্চেন আমরা আসতে পারছে, ওয়াই দ্য পোয়েট হ্যাজ সেড দ্যাট পোয়েট্রিজ ফিউচার ইজ ইমেন্স, বিকজ ইন পোয়েট্রি, কারণ পোয়েট্রিতে হোয়ার ইট ইজ ওর্দি অফ হাই ডেস্টিনিস, দেখো, হোয়ার ইট ইজ ওর্দি অফ ইটস হাই ডেস্টিনিস, কারণ তার ডেস্টিনিটা ভালো, ওর্দি অফ যোগ্য, মানে তার ডেস্টিনি ভালো হবে, তার ভাগ্য ভালো হবে, এটা আমরা জানি। আর এই কারণেই, কারণ পোয়েট্রিতে হবে কি, যে আওয়ার রেস, মানে আমাদের মানব জাতি, অ্যাজ টাইম গোজ অন, সময় যাওয়ার সাথে সাথে, মানে সময় চলে যাচ্ছে, এই সময় যাওয়ার সাথে সাথে আমাদের রেস বা মানব জাতি কি করবে, উইল ফাইন্ড অ্যান ইভেন শিওরার অ্যান্ড শিওরার স্টে। স্টে মানে কি, যার উপর ভিত্তি করা যায়, নির্ভর করা যায়, এরকম একটা জিনিস তারা পাবে হচ্ছে পোয়েট্রির ভিতরে। তাই তো নিশ্চিত একটা আশ্রয় পাবে পোয়েট্রির উপরে, কারণ সব কিছু একসময় পরিবর্তন হয়ে যাবে, কিন্তু পোয়েট্রি ওইরকমভাবেই থেকে যাবে এবং একটা নির্ভরশীলতার একটা জায়গা হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছ? তিনি যেটা বলতেছেন, দেখো, দেয়ার ইজ নো ক্রিড, নট আ ক্রিড হুইচ ইট নট শেকেন। ক্রিড মানে বিশ্বাস। বলছে এমন কোনো বিশ্বাস নেই যেটা শেকেন হয়নি। শেকেন হওয়া মানে কি বলো, নড়বড়ে হয়ে যাওয়া নাকি, তার ভিত্তিটাকে হারিয়ে ফেলা। ক্রিড মানে ধর্মীয় বিশ্বাস বা কালচারাল বিশ্বাস। যেমন হচ্ছে একসময় বিশ্ব দরবারে সবচেয়ে কালচারালি উন্নত ছিল হচ্ছে কারা বলতো, গ্রিক এবং রোমানরা, তাই তো? আজকে কি সেই গ্রিসের সেই বিশ্বাস, সেই ধর্মীয়, তার তৎকালীন সময় ধর্মবিশ্বাস, এটা কি এখন বর্তমানে আছে বলতো? তাহলে গ্রিসের যে ধর্মীয় বিশ্বাসগুলো, সেগুলো কি 10 নেই। বছরের জন্য ছিল, বা 20 বছরের জন্য ছিল, বা 50 বছরের জন্য ছিল, নাকি হয়তো আমরা জানি না কত বছরের জন্য ছিল নাকি? আমরা জি কিন্তু স্যার। জানি না। সেগুলো একসময় ছিল, মানুষ বিশ্বাস করত, মানুষ একসময় এগুলোকে গ্রহণ করত, কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো শেষ হয়ে গেছে। তাই বলছে যে এমন কোনো ক্রিড নেই যেটা শেকেন হয় না,
নড়বড়ে হয় না। নট অ্যান অ্যাক্রিডেটেড ডগমা, এমন কোনো গোড়াপন্থী বিশ্বাস আমাদের নেই হুইচ ইজ নট শোন টু বি কোশ্চেনেবল, যাকে আমরা কোশ্চেন করি নাই। নট আ রিসিভ ট্রেডিশন, এমন কোনো ট্রেডিশন নাই যেটা আমরা গ্রহণ করেছি কিন্তু পরবর্তীতে হুইচ ডাজ নট থ্রিটেন টু ডিজলভ, যেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য হুমকির মধ্যে পড়েনি। তাতে সব কি ডিজলভ মানে কি, নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া। তাহলে হয়তো কোটি কোটি বছরের পৃথিবীতে কত ক্রিড, তাই তো, কত ট্রেডিশন ছিল, কত ডগম্যাটিক আইডিয়াল ছিল, সব কিছুই শেষ হয়ে গেছে। এখনো বর্তমানে আমরা যে সকল আইডিয়াল নিয়ে আছি, সেই আইডিয়ালের এক জাতি আরেক জাতিকে কোশ্চেন বিদ্ধ করছে, কোশ্চেনের মধ্যে ফেলে যাচ্ছে। আমরা কি আমেরিকান সমাজকে বিশ্বাস করব? আমরা কি রাশিয়ান সমাজকে বিশ্বাস করব? আমরা কি বাঙালি কালচারকে বিশ্বাস করব? আমরা কি ইটালিয়ান কালচারকে বিশ্বাস করব? কিন্তু আমরা সবাই সবারটা বিশ্বাস করতেছি, কিন্তু আরেকটাকে বিশ্বাস করছি না। করছি বলো? মানে আলটিমেটলি এক কালচার, এক ধর্ম আরেক ধর্মকে শূন্য বা জিরো করে দিচ্ছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে ক্রিড, সেটা রিলিজিয়াস বিলিফ হতে পারে, সোশ্যাল, মোরাল, যেটাই হোক না কেন। কেমন, যেমন আমার দেশে ধূমপান প্রকাশ্যে করা নিষেধ হলেও ধূমপান নিয়ে মানুষ কোনো আপত্তি নাই, কিন্তু মদ খাওয়া নিয়ে আপত্তি আছে, আছে কিনা বলো? আছে আছে না? স্যার। হ্যাঁ, প্রকাশ্যে তুমি মদ খাইতে পারো না, কিন্তু প্রকাশ্যে তুমি ধূমপান করতে পারছো না? রাস্তায় একজন মানুষ মনে করো সিগারেট টানতে টানতে যাচ্ছে, তোমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একজন যদি একটা মদের বোতল গিলতে গিলতে যায় রাস্তা দিয়ে, তখন কি তুমি ভালো চোখে দেখবা বলো তো? না স্যার। না। কিন্তু এটারই উল্টা হচ্ছে আবার আমেরিকান সোসাইটি। তারা ধূমপান প্রকাশ্যে করতে দিবে না, কিন্তু ঠিকই একটা মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিনা বলো? তারা রেস্টুরেন্টে বসে প্রকাশ্যে মদ খাচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে জি একই স্যার। একই রকমের বিষয়, কিন্তু দেখা যাচ্ছে দুই জায়গায় দুই রকমের। এক জায়গায় হ্যান্ডশেক করা জায়েজ, যেটা আমরা বলি নাকি, হুম, আরেক জায়গায় হ্যান্ডশেক করে না, কোলাকুলি করা জায়েজ। এরকম ভাবে তাই তিনি বলছেন যে এমন কোনো ডগম্যাটিক আইডিয়াল নেই, এমন কোনো ট্রেডিশন নেই যেটা আমরা গ্রহণ করেছি কিন্তু শেষে ওটা নষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়নি। এমনকি স্যার, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ওই যে আমার হচ্ছে স্ক্রিন দেখা যাইতেছে না। সবার বাকিদেরও কি কি এই সমস্যা হচ্ছে? সমস্যা নাকি? বাকিদের কি সমস্যা হচ্ছে? না স্যার, না স্যার, ঠিক আছে। দেখা যাচ্ছে। তাহলে হয়তো বা তোমার নেটের সমস্যা, তাহলে হ্যাঁ, তোমার তাহলে ক্লাস কি রেকর্ড হইতেছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে, চেষ্টা করতেছি দেখি। আচ্ছা, তাই বলছি দেখো, আওয়ার রিলিজিয়ান হ্যাজ ম্যাটেরিয়াল ইটসেলফ ইন দ্য ফ্যাক্ট, আমাদের ধর্ম যেটা, সে ধর্মটাও ম্যাটেরিয়ালাইজ হয়েছে একটা ফ্যাক্ট দিয়ে, ইন দ্য সাপোজড ফ্যাক্ট। ইট হ্যাজ অ্যাটাচড ইটস ইমোশন টু দ্য ফ্যাক্ট অ্যান্ড নাও দ্য ফ্যাক্ট ইজ ফলিং ইট। তাহলে যে ধর্মীয় বিশ্বাস আজ থেকে 2000 বছর আগে তৈরি হয়েছিল, প্যাগানিজমটা ধ্বংস করে ক্রিশ্চিয়ানিটি আসলো, তাই তো, সেটা একসময় সারা ইউরোপে ছড়িয়ে গেল, কিন্তু আজকে কি হচ্ছে, ক্রিশ্চিয়ানিটি কিন্তু শ্রিঙ্কিং হচ্ছে, নাস্তিকতার পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে কি ধর্মীয় ভিত্তিটা কি নড়বড়ে হয়ে গেল না বলো? নড়বড়ে হয়ে জি স্যার। নড়বড়ে হয়ে যাচ্ছে। বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, ক্রিশ্চিয়ানিটি, তারপরে হিন্দুইজম, কত ধর্ম আছে, কিন্তু এক এক ধর্ম এক একজনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু পোয়েট্রি বলো, এই যে রবীন্দ্রনাথ যা লিখছে, নজরুল যা লিখছে, শেক্সপিয়ার যা লিখছে, মিল্টন যা লিখছে, তা কি সব ধর্মের মানুষ আমরা গ্রহণ করছে না? সবার ধর্ম কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না, কিন্তু কোনো একজন ধর্মীয় ব্যক্তি ইউনিভার্সাল যে পোয়েট্রি লিখেছে সেটা কিন্তু আমরা গ্রহণ করে নিচ্ছি, করছি কিনা বলো? হুম, হ্যাঁ স্যার। পড়ছি। একজনের আমরা ড্রামা পড়তে পারছি, কিন্তু সে যে ধর্মগ্রন্থ পড়ে সেটা আমরা পড়তে পারছি না, বলো? এরকম না মানে ব্যাপারটা, মানে আমরা তার বিশ্বাসকে গ্রহণ করতে পারছি না, ধর্মীয় বিশ্বাসটাকে, বিশেষ করে কালচারাল বিশ্বাসটাকে গ্রহণ করতে পারছি না, সে ইউনিভার্সাল যে কথাটা বলেছে সেটা আমরা ঠিকই গ্রহণ করে নিতে পারছি। সুতরাং তাই বলছে বাট ফর পোয়েট্রি, কিন্তু পোয়েট্রির ক্ষেত্রে দ্য আইডিয়া ইজ এভরিথিং, দ্য রেস্ট ইজ আ ওয়ার্ল্ড অফ ইলিউশন। তাহলে পোয়েট্রি হচ্ছে এভরিথিং, কিন্তু পোয়েট্রি বাদে বাকি সব কিছু হচ্ছে একটা মোহ, অফ ডিভাইন ইলিউশন। ইলিউশন, মোহ, এই কেটে যাবে এক সময়, থাকবে না বেশি দিন। দেখো তাহলে তিনি মানে কতটুকু গুরুত্ব দিচ্ছেন পোয়েট্রিকে, নাকি? তারপরে দেখো, পোয়েট্রি অ্যাটাচেস ইটস ইমোশন টু দ্য আইডিয়া। তাহলে এখানে খেয়াল করো যে রিলিজিয়ন করছে কি,
যে রিলিজিয়ান হ্যাড অ্যাটাচড ইটস ইমোশন টু দ্য ফ্যাক্ট, তাহলে কারণ রিলিজনের কথা, আওয়ার রিলিজন হ্যাজ ম্যাটেরিয়ালাইজ ইটসেলফ ইন দ্য ফ্যাক্ট, নিজে নিজে তৈরি হয়েছে, ইন দ্য সাপোজ ফ্যাক্ট, তাও ফ্যাক্টগুলো হচ্ছে সাপোজড ফ্যাক্ট, অনুমান করা হচ্ছে, ভাবা হচ্ছে। আমরা সবার ধর্মকে বিশ্বাস করছি না। আমার ক্রিশ্চিয়ানটিকে সবাই বিশ্বাস করছে, বা তোমার ইসলামকে কি সবাই বিশ্বাস করছে, তোমার হিন্দুইজম কি সবাই বিশ্বাস করছে? করছি আমরা সবাই সবাইকে? বলো। না স্যার। হ্যাঁ, বিশ্বাস করছি না, কিন্তু আমরা ইমোশন দিয়ে ফ্যাক্টটাকে জোড়ানোর চেষ্টা করছি, ইমোশন দিয়ে, যে আমি আমার জিজাসকে বিশ্বাস করি, তিনি আমার পথ, তিনি আমার, তাই তো, বেহেস্তে যাওয়ার একমাত্র পথ। হয়তো ইসলামে একই কথা বলছেন, হিন্দুইজমে একই কথা বলছেন, যে সেটা আমাকে স্বর্গে নিয়ে যাবে, এটা আমাকে বেহেস্তে নিয়ে যাবে, এখানে আমাকে হেভেনে নিয়ে যাবে। সবাই আলাদা আলাদা বিশ্বাস, আলাদা আলাদা বিষয় দিয়ে আমরা ভাবার চেষ্টা করছি, কিন্তু এগুলো হচ্ছে ওই জায়গা অনুসারে ইমোশন তিনি মনে করছেন। কিন্তু বলছে পোয়েট্রি অ্যাটাচেস ইটস ইমোশন টু দ্য আইডিয়া ইজ দ্য ফ্যাক্ট, দ্য স্ট্রংগেস্ট পার্ট অফ আওয়ার রিলিজিয়ন টুডে। দেখো তিনি বলতে চাচ্ছেন, হ্যাঁ, দ্য স্ট্রংগেস্ট পার্ট অফ আওয়ার রিলিজিয়ন টুডে ইজ ইটস আনকনশাস পোয়েট্রি। তাহলে তার মতে তার রিলিজিয়নটা হচ্ছে কি? ওই পোয়েট্রি, যেটা হচ্ছে আনকনশাস পোয়েট্রি। আনকনশাস পোয়েট্রি কেন? কারণ ফ্যাক্ট দিয়ে পোয়েট্রি হবে না তো, ঠিক আছে তো? তাহলে আইডিয়া উপস্থাপন করতে হবে, আইডিয়ার মাধ্যম দিয়ে আমরা ইমোশনটাকে রিপ্রেজেন্ট করব। একটা আইডিয়া, কোনো ফ্যাক্ট নিয়ে না, আমরা কোনো সত্য ঘটনা প্রকাশ করছি না, এখানে কোনো সত্য ঘটনা প্রকাশ করা আমাদের ইচ্ছাও না, বা এটা মিথ্যাও না। আমরা যে মনে করো যে দ্য ডক্টর ফস্টাস পড়েছি, এটা কি কোনো ফ্যাক্ট? বলো, ওটা কোনো না ফ্যাক্ট? স্যার। হুম, ওটা একটা কি ইমাজিনেশন, ওটা একটা কি কল্পনা, কল্পনায় তৈরি। কিন্তু ওখানে যা বলা হয়েছে, ওখানে যা বলা হয়েছে সেটা ফ্যাক্ট না? বলো। তাহলে ওই ডক্টর ফস্টাসে যে বিষয়টা প্রচার করা হয়েছে, সেটা কি আছে যে কোনো ধর্মটা কি বিরোধিতা করবে ওই কথাটাই? ওখানে না যা বলা স্যার। হয়েছে কেউ কিন্তু বিরোধিতা করবে না, ডক্টর ফস্টাসকে বলতে কেউ বিরোধিতা করবে না। কিন্তু আমার জিজাসকে আবার সবাই গ্রহণ করতে পারছে না। পারছে? হিন্দুরা পারবে, বা হিন্দুত্ব আর ইসলাম পারবে ওইভাবে গ্রহণ করতে আমরা যেভাবে গ্রহণ করছি? বলো। না স্যার, নিশ্চয়ই পারবে পারবে না। না। ওখানে একটা বাধা এসে, একটা লিমিটেশন এসে যাচ্ছে। কিন্তু যখন আমরা সবাই এখানে, কিন্তু আমরা সব ধর্মের আছি, মোটামুটি 4 ধর্মের আছি, কিন্তু ডক্টর ফস্টাস যখন আলোচনা, তখন কি আমাদের কোনো লিমিটেশন আছে চিন্তা করার? বলো, এখানে গ্রহণ করার লিমিটেশন আছে? ওখানে যা প্রচার করা হয়েছে, No, sir. ওখানে কিন্তু প্রচার যা করা হয়েছে তার কিন্তু কোনো লিমিটেশন নেই। মানে এই দিক থেকে তিনি বলতে চাচ্ছেন, হ্যাঁ। তাই বলছে লেট মি বি পারমিটেড, অথবা আমাকে একটু পারমিট করো, মানে অনুমতি নিয়ে কথা বলতে যাচ্ছেন, টু কোট দিস ওয়ার্ডস অফ মাই ওন, আমার নিজের কিছু কথা একটু কোট করতে দাও। সেটা তিনি লিখেছেন দ্য 100 গ্রেটেস্ট মেন, এই বইটাতে, দ্য 100 গ্রেটেস্ট মেন। কি বলছেন? অ্যাজ আটারিং দ্য থট হুইচ শুড ইন মাই অপিনিয়ন গো উইথ আস অ্যান্ড গভর্ন আস ইন অল আওয়ার স্টাডি অফ পোয়েট্রি। তাই বলছে এখানে আমাকে কিছু অনুমতি দেন, আমি আমার কিছু কথা আপনাদের সামনে বলতে চাই, ঠিক আছে তো? যেগুলো কার সাথে যাবে? বলছে হুইচ কি করবে? হুইচ শুড ইন মাই অপিনিয়ন, আমার মতে যেগুলো গো উইথ আস, যে কথাগুলো, যে চিন্তাগুলো আমাদের সাথে চলে, আমাদের সাথে যায়। বলছে ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ক, বিশেষ করে এখন বর্তমানে যে আলোচনা করছি বা এখন যে কাজটা করছি, দ্য ইংলিশ পয়েট নামে, ইট ইজ দ্য কোর্স অফ ওয়ান গ্রেট কন্ট্রিবিউটরি স্ট্রিম টু দ্য ওয়ার্ল্ড রিভার অফ পোয়েট্রি। তাই তো আমি এখানে এখন বর্তমানে যে কাজটা করছি, এখন যেটা লেখালেখি করতেছি, এটাকে তিনি বলতে চাচ্ছেন ওয়ান গ্রেট কন্ট্রিবিউটরি স্ট্রিম। এটা হচ্ছে একটা কন্ট্রিবিউটরি স্ট্রিম, যেমন হচ্ছে কন্ট্রিবিউটরি মানে রিভার থাকে না, বা স্ট্রিম থাকে, যারা কি করে পানি বয়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে, আর নদী পানি বয়ে নিয়ে কোথায় কোথায় ফেলে? বলো। হুম, সমুদ্রে। সমুদ্রে ফেলে। তার মানে কি সবাই কন্ট্রিবিউট করতেছে, সমুদ্রকে কন্ট্রিবিউট করতেছে, নদীকে কন্ট্রিবিউট করছে। তাহলে পোয়েট্রিকে যদি আমরা ওয়ার্ল্ড রিভার ধরি, যে পোয়েট্রি ইটসেলফ ইজ লাইক আ রিভার, অ্যান্ড এভরি পোয়েট ইজ লাইক আ স্ট্রিম, দে আর কন্ট্রিবিউটিং টু এনরিচ দ্য ওয়াটার অফ দ্য রিভার। তাই তো? ওই ওয়ার্ল্ড রিভারের, মানে পোয়েট্রির যে রিভার, ওই রিভারটাকে কন্ট্রিবিউট করতেছে কারা? এই পোয়েটরা। তাই কবির তার এই যে দ্য ইংলিশ পয়েটস নামে এই রাইটিংটাকে তিনি বলতে চাচ্ছেন যে এটা একটা ওরকম কন্ট্রিবিউটরি স্ট্রিম বা খালের মতো, যে খাল কি করছে? ওই ওয়ার্ল্ড রিভার অফ পোয়েট্রির যে পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে,
অ্যান্ড দ্যাট উই আর ইনভাইটেড টু ফলো। আর এই রিভারটাকে আমরা ফলো করছি। কবিরা করছে কি, পানি প্রবাহিত করছে, মানে কবিতা লিখছে, কবিতার ছন্দ, মানে কবিতাকে উপস্থাপন করতেছে কিসের, কি করার জন্য, ওই ওয়ার্ল্ড যে রিভার অফ পোয়েট্রি তাকে পরিমাণে আরো বেশি রিচ করার জন্য। সুতরাং উই আর হেয়ার ইনভাইটেড টু ট্রেস দ্য স্ট্রিম অফ ইংলিশ পোয়েট্রি। অথবা আজকে আমরা এখানে এসেছি কি করার জন্য, ইংলিশ পোয়েট্রির যে স্ট্রিম বা প্রবাহ সেটাকে ট্রেস করার জন্য। যে প্রবাহটা কেমন, এটা কি নদী শুকিয়ে যাচ্ছে, পানি কি আছে, নাকি এর যে লেভেলটা দিন দিন বাড়ছে। তাই বলছে, বাট হোয়ার এভার উই সেট আওয়ার সেলফ, আর যখনই আমরা ট্রেস করার জন্য আমরা যাত্রা শুরু করছি, অ্যাজ হেয়ার টু ফলো অনলি ওয়ান অফ দ্য সেভারাল স্ট্রিম দ্যাট মেক দ্য মাইটি রিভার অফ পোয়েট্রি, তখন আমরা দেখতেছি যে স্ট্রিমের অভাব নাই, দেয়ার আর সো মেনি স্ট্রিমস বাট অনলি ফিউ অফ দেম। দেখো দেখো বলছে কি, টু ফলো অনলি ওয়ান অফ দ্য সেভারাল স্ট্রিম দ্যাট মেক দ্য মাইটি রিভার অফ পোয়েট্রি। তাহলে সব স্ট্রিম থেকে কিন্তু রিভার তৈরি হচ্ছে না, কিছুদিন এসে শুকিয়ে যাচ্ছে, তারা নদীর সাথে মিলতে পারছে না, শক্তিশালী নদী তৈরি করতে পারছে না। শুধুমাত্র কিছু আছে, ওয়ান অফ দ্য সেভারাল স্ট্রিম দ্যাট মেক দ্য মাইটি রিভার অফ পোয়েট্রি, অ্যান্ড হোয়েদার উই সিক টু নো দেম অল আওয়ার গভর্নিং থট শুড বি দ্য সেম। অথবা আমরা কি তাহলে সেগুলো খুঁজবো যে সেই রিভার কোনটা, সেই স্ট্রিম কোনটা, যে স্ট্রিমগুলো আমাদের এই পোয়েট্রির মাইটি রিভারকে আরো বেশি পাওয়ারফুল করতেছে। যখন আমরা খুঁজে যাচ্ছি তখন দেখা যাচ্ছে সবাই, দেখো ওয়েদার উই সিক টু নো দেম অল, আমরা এটা চাই আর না চাই, আওয়ার গভর্নিং থট শুড বি দ্য সেম। অতএব ওই স্ট্রিমকে খুঁজতে গেলে আমাদের সবার চিন্তা ভাবনা একই রকম। মানে তিনি বলতে চাচ্ছেন দ্য পয়েটস আর দ্য স্ট্রিম, তাই তো, কিন্তু পয়েটের তো অভাব নেই। তার ভিতরে হয়তো কয়েকজন আছে যারা ওরকম অনেক স্ট্রিমের মধ্যে তারা মিলে একটা মাইটি রিভার তৈরি করছে, সবাই পারছে না। অতএব সবাইকে পয়েট বলা যাবে না। পোয়েট্রি লিখলেই তাদেরকে পয়েট বলে তুমি পোয়েট্রির 14 গোষ্ঠী উদ্ধার করে দিবা, তাহলে তো হবে না। ঠিক, কারণ সবাই পয়েট হওয়ার যোগ্য তা রাখে না। ছন্দ কবিতা মিললেই তাকে পয়েট বলা যায় না। আমরা হিরো আলমকে কি পয়েটের তকমা দিব, পয়েটের তকমা দিব, বলো? না স্যার, দিব? কাফিকে দিব? বলো, তারা পয়েট হবে? না স্যার। হ্যাঁ, তাহলে পয়েট এইটা কারা দেয়? যে মিলন মণ্ডল একজন পয়েট, এই তকমাটা দেবেটাকে, কে দেবে তকমাটা? কোন অর্গানাইজেশন দিবে বলো তো? শেক্সপিয়ারকে স্যার, ড্রামাটিস্ট তকমা কে দিল? জন মিল্টনকে পয়েট তকমা কে দিল? কোন সংগঠন দিল? বলো। স্যার বাস্তবে আপনাকে কবি হতে হবে, আর সবার মানে এটা সবাই জানবে একজনের মুখ থেকে আর একজনের মুখে। হ্যাঁ, মোটামুটি রিডারেরা তোমাকে পয়েট তকমা দিবে। গ্রহণযোগ্যতা পাইতে হবে হ্যাঁ, স্যার। রিডারের কাছে গ্রহণযোগ্যতা পাইতে হবে, তাই না? তুমি নবী হবা, তাহলে তোমার ফলোয়ার লাগবে না? বলো। ফলোয়ার ছাড়া কি নবী হওয়া যাবে? বলো। না স্যার। হ্যাঁ, তোমার তো একটা গোষ্ঠী লাগবে, একটা ফলোয়ার লাগবে, যার লিডার হবে একজন নবী, সে তাদেরকে পরিচালনা করবে। অতএব তুমি লিডার তো এমনি এমনি হবে না, লিডার হওয়া যায় না, বুঝতে পারছো? তুমি জোর করে লিডার হতে পারবা না। লিডার অটোমেটিক হয়ে যায় যখন তোমার ফলোয়ার তৈরি হয়। তুমি জানবে না তুমি কবে লিডার হয়ে গেছো। তো ওইরকম আর কি বিষয়টা, যে পয়েটদের ব্যাপারটা হচ্ছে এরকম, যে প্রচুর পয়েট আছে, আমরা এখন দেখতেছি প্রচুর লিখতেছে। আধুনিক যুগে তো বই মেলাতে গেলেই দেখা যাবে বইয়ের ভিড়ে, তাই না? এত আধুনিক যুগের বইয়ের ভিড়ে তুমি পুরো হারিয়ে যাচ্ছ। কিন্তু এখন বলো তো, আমরা আধুনিক যুগের কয়েকজন কবির নাম যদি আমরা বলতে চাই, এই মুহূর্তে কয়েকজন কবির নাম বলতে বলা হয়, আমি নিজে বলতে পারবো না। ঠিক আছে, আমি নিজেও বলতে পারবো না একজন এরকম দক্ষ যোগ্য যাকে আমরা গ্রহণযোগ্যতায় নিয়ে এসেছি, বলতে পারবো না। তো যাই হোক, তাই বলছে যে কিছু আছে, অনলি ওয়ান, তো আবার ওয়ান বলছে, টু ফলো অনলি ওয়ান অফ দ্য সেভারাল স্ট্রিম দ্যাট মেক দ্য মাইটি রিভার অফ পোয়েট্রি। যেমন আমাদের যমুনা নদী, পদ্মা নদী, তাই না? তারপর থেকে এসে হয়েছে বঙ্গোপসাগর। তাহলে এরা বিভিন্ন নদী থেকে পানি প্রবাহিত হয়েছে, 2-3টা মিলে আবার একটা নদীতে পড়েছে, আবার 2-3 নদী মিলে একটা সমুদ্রে তাদের পানি প্রবাহিত করছে, এইভাবে। তো এরকম পয়েট্রাও এরকম প্রবাহমান স্ট্রিমের মতো, যারা পোয়েট্রি রিভারটাকে আরো বেশি শক্তিশালী করতে পারে। তাই বলছে উই শুড কনসিভ পোয়েট্রি ওর্থিলি, অর্থাৎ আমাদের উচিত পোয়েট্রিকে মূল্য দিয়ে বিবেচনা করতে হবে, মূল্য ভ্যালুটাকে বুঝতে হবে, অ্যান্ড মোর হাইলি দ্যান ইট হ্যাজ বিন দ্য কাস্টম টু কনসিভ, এবং
আরো হাইলি ভাবতে হবে তাকে, যতটুকু আমরা ভেবে অভ্যস্ত, মানে যতটুকু অভ্যস্ত তার থেকেও আরো মূল্য দিয়ে ভাবা উচিত। উই শুড কনসিভ ইট অ্যাজ কেপেবল অফ হায়ার ইউজেস, যে এটা হয়তো বা সায়েন্স, ফিলোসফি বা ইন সাম কেজেস রিলিজিয়নের উপরে আমরা একে ব্যবহার করতে পারবো, এরকমটা ভেবে নিতে হবে। মানে উই শুড কনসিভ মানে কি, ভেবে নেওয়া, যে আমরা পোয়েট্রিকে একটা হায়ার অবস্থানে নিয়ে ব্যবহার করার মতো যোগ্যতা রাখতে পারি বলে মনে করতে পারি। অ্যান্ড কল টু হায়ার ডেস্টিনিস। আর এই কারণেই আমরা বুঝে নিতে পারি যে মানুষ যখন এরকমভাবে পোয়েট্রিকে হায়ার একটা পদ দিতে পারবে, তখন অটোমেটিক পোয়েট্রি সে হায়ার ফরচুন পেয়ে যাবে দেন দোজ হুইচ ইন জেনারেল মেন হ্যাভ অ্যাসাইন টু, দেখো হিদার্থ, মানে যতটুকু মানুষের পর্যন্ত দিয়েছে মর্যাদা, তার থেকেও হয়তো আমাদের ভবিষ্যতে আরো বড় মর্যাদা দিতে হয় পোয়েট্রিকে। কারণ মোর অ্যান্ড মোর ম্যানকাইন্ড উইল ডিসকভার দ্যাট উই হ্যাভ টু টার্ন টু পোয়েট্রি টু ইন্টারজেক্ট। এই কথা আবার রিপিট হয়েছে নাকি, যে কারণ মানুষ আস্তে 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 বুঝতে শিখবে, ডিসকভার করতে শিখবে যে আমাদের অবশ্যই পোয়েট্রির দিকে ফিরতে হবে, আমাদের নিজের জীবনকে ইন্টারপ্রেট করার জন্য, টু কনসোল আস এন্ড টু সাস, এটা দাগিয়ে রাখবা। কারণ উইদাউট পোয়েট্রি আওয়ার সায়েন্স উইল অ্যাপিয়ার ইনকমপ্লিট। আমরা যাকে সায়েন্স বলতেছি এ নিজেই ইনকমপ্লিট মনে হবে। অ্যান্ড মোস্ট অফ হোয়াট নাও পাসেস উইথ আস ফর রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি, এবং বর্তমানে আমরা যাদেরকে রিলিজিয়ন বলতেছি বা ফিলোসফি বলতেছি, সেগুলো উইল বি রিপ্লেসড বাই পোয়েট্রি। সেগুলো একসময় ইউনিভার্সাল সিরিয়াস হাইলি সিরিয়াস পোয়েট্রি দ্বারা রিপ্লেসড হয়ে যাবে বলে তিনি মনে করেন। ঠিক আছে, সায়েন্স আই সে উইল অ্যাপিয়ার ইনকমপ্লিট উইদাউট ইট, যেটা একবার বলা হলো। বাট ফাইনালি অ্যান্ড ট্রুলি ডাজ ওয়ার্ডসওয়ার্থ ক্যান কল পোয়েট্রি দ্য ইম্প্যাশন এক্সপ্রেশন। আর এ কারণেই সত্যি খুবই খুবই সুন্দরভাবে এবং সত্যভাবে ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রিকে বলেছেন কি, দ্য ইম্প্যাশন এক্সপ্রেশন, যেটা হুইচ ইজ ইন দ্য কাউন্টেনেন্স অফ অল সায়েন্স। তাহলে ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রিকে বলেছেন এরকম, যে সকল সায়েন্সের রিপ্রেজেন্টেটিভ হলো এই পোয়েট্রি, যেটা হচ্ছে ইম্প্যাশন এক্সপ্রেশন, মানে শক্তিশালী একটা এক্সপ্রেশন, যেটা সায়েন্সও নিজের শক্তিকে প্রকাশ করতে পারবে না এই পোয়েট্রির হেল্প ছাড়া, যেটা আমরা অ্যাপোলজি ফর পোয়েট্রিতে পড়েছিলাম নাকি। অ্যান্ড হোয়াট ইজ আ কাউন্টেনেন্স উইদাউট দিস এক্সপ্রেশন, আর যদি কোনো মুখমণ্ডল এক্সপ্রেশন না থাকে, তাহলে সেটা কোনো মুখমণ্ডল হতে পারে বলো? কোনো কাউন্টেনেন্স হতে পারবে? ওই যে বললাম যে আমাদের মতো সুন্দর হচ্ছে ওই শপিং মলের পুতুলগুলো নাকি, ডল যেগুলো আছে ড্রেস রিপ্রেজেন্ট করার জন্য, শো করার জন্য, ডিসপ্লে করার জন্য ইউজ করে না বলো? স্যার ওদের কাউন্টেনেন্স তো আমাদের থেকেও সুন্দর, একদম হাইলি চড়া টড়া, লম্বা, সুন্দর করে তৈরি করা, ফিট বডি দিয়ে তৈরি করা। কিন্তু তাদের তাদের দেখে কি আমরা মোহিত হব বলো? না স্যার। নিশ্চয়ই হব না, কারণ ওখানে সে মানবীয় এক্সপ্রেশন, সে শক্তি বা ক্ষমতা নেই। তাই বলতেছে যে সায়েন্সেরও কাউন্টেনেন্স থেকে হবে কি, যদি সেখানে ওই এক্সপ্রেশন না থাকে, যে এক্সপ্রেশনটা পোয়েট্রি দিতে পারে। আর এই কারণেই সায়েন্স ইজ ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি। বুঝতে পারছো, সেটা হচ্ছে ডিবেট এক ধরনের, হ্যাঁ, এক ধরনের ডিবেট, মানে জোর করে হলো আমি প্রমাণ করে ছাড়বো যে আমারটাই বেস্ট নাকি, হ্যাঁ বলো? জি স্যার। হ্যাঁ, এগেইন ওয়ার্ডসওয়ার্থ ফাইনলি অ্যান্ড ট্রুলি কলস পোয়েট্রি দ্য ব্রেথ অ্যান্ড ফাইনাল স্পিরিট অফ অল নলেজ, যেটা আমরা পড়েছিলাম কোথায়? ওয়ার্ডসওয়ার্থের কি পড়েছিলাম আমরা? লিরিক্যাল ভ্যালুস, তাই না? পড়ছিলাম। জি স্যার। ওখানে তিনি বলেছেন কি, পোয়েট্রিকে তিনি বলছেন দ্য ব্রেথ অ্যান্ড ফাইনাল স্পিরিট অফ অল নলেজ। আওয়ার রিলিজিয়ন কারণ থিওরি আছে না ওয়ার্ডসওয়ার্থের, থিওরিটা কি, বিশ্বাসটা কি তার বলো তো? প্যানথিজম কার থিওরি? জি স্যার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের থিওরি, তাই তো? জি স্যার।
তাই বলছে দেখো our religion parodying evidences such as those on which the popular mind relies on, হ্যাঁ, কারণ রিলিজিয়ন বলে আমরা যে এভিডেন্সগুলো যার উপর ভিত্তি করে আমাদের মন বিশ্বাস থাকে সেগুলো এর ভিতরে আছে। আমার ফিলোসফি, তাহলে তিনি বলছেন পোয়েট্রি আওয়ার রিলিজিয়ন, পোয়েট্রি আওয়ার ফিলোসফি। দেখো প্লামিং ইটসেলফ অন ইটস রিজনস অ্যাবাউট কজেশন অ্যান্ড ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট বিইং, যে আমাদের সত্তা অসীম, সীমাবদ্ধ, ফাইনাইট আর ইনফাইনাইট সকল বিংয়ের সাথে এর একটা রিজনিং আছে, লিঙ্ক আছে। প্লামিং করা মানে কি? যুক্ত হয়ে যাওয়া। তাহলে পোয়েট্রিকে তিনি অনেক বেশি করতেন। হোয়াট আর দে বাট দ্য শ্যাডোজ অ্যান্ড ড্রিমস অ্যান্ড ফলস শোজ অফ নলেজ। অতএব এই যে ফিলোসফি বা রিলিজিয়ন আমরা বলতেছি এগুলো আসলে কিছুই না। দেখো হোয়াট আর দে বাট দ্য শ্যাডোজ অ্যান্ড ড্রিমস অ্যান্ড ফলস শো অফ নলেজ। তাই নাকি এরকম প্রশ্ন? দ্য ডে উইল কাম, অতএব সে কারণে এই সময় আসবে when we shall wonder at ourselves for having trusted to them, হ্যাঁ, আমরা অবাক হয়ে ভাববো আমরা এদেরকে কেন বিশ্বাস করলাম, এই ফিলোসফিকে আমি কেন বিশ্বাস করলাম, এই ধর্মকে আমি কেন বিশ্বাস করলাম। কারণ ফর হ্যাভিং টেকেন দেম সিরিয়াসলি, কারণ তাদেরকে সিরিয়াসলি গ্রহণ করার কারণে, অ্যান্ড দ্য মোর উই পারসিভ দেয়ার হলোনেস, আমরা তাদের হলোনেসটাকে পারসিভ করতে মানে পেরেছি, অ্যান্ড দ্য মোর উই শ্যাল প্রাইজ দ্য ব্রেথ অ্যান্ড ফাইনাল স্পিরিট অফ নলেজ অফার টু আস বাই পোয়েট্রি। আমরা যত বেশি ফিলোসফি এবং রিলিজিয়নের হলোনেসটা দেখতে পাবো, তত বেশি আমরা পোয়েট্রির যে ব্রেথ অ্যান্ড ফাইনাল স্পিরিট অফ নলেজ, এই যে কথাটাকে আমরা আরো বেশি প্রাইজ দিতে শুরু করবো। প্রাইজ দেওয়া মানে কি? আরো বেশি গুরুত্ব দেওয়া, আরো বেশি ইম্পর্টেন্স দিতে শুরু করবো। দেখো তাহলে কিভাবে তিনি গুরুত্বটা দিচ্ছেন নাকি, হ্যাঁ, একদম ধর্মকে পর্যন্ত তিনি নিচে নামিয়ে দিচ্ছেন, তাই না? জি স্যার। তাই বলছে বাট ইফ উই কনসিভ দাস হাইলি অফ দ্য ডেস্টিনিস অফ পোয়েট্রি, অর্থাৎ এইভাবে যদি আমরা ভবিষ্যতে পোয়েট্রির যে কি হতে পারে, ডেস্টিনি কি হবে, এটা যদি আমরা কনসিভ করতে পারি, উই মাস্ট অলসো সেট আওয়ার স্ট্যান্ডার্ড ফর পোয়েট্রি হাই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ডটাও হাই করতে হবে। সিন্স পোয়েট্রি টু বি কেপেবল অফ ফুলফিলিং সাচ হাই ডেস্টিনিস, অর্থাৎ এরকম হাই ডেস্টিনি ফুলফিল করতে হলে পোয়েট্রিকে কি হতে হবে? মাস্ট বি পোয়েট্রি অফ আ হাই অর্ডার অফ এক্সিলেন্স। তাহলে পোয়েট্রিরও ওরকম এক্সিলেন্ট লেভেল থাকতে হবে, শুধু বললেই তো হবে না। হ্যাঁ, তোমার হিরো আলমের মতো কবি, হ্যাঁ, হীরেন্দ্রনাথ দত্ত নাকি কি যেন সব দেখি বলতো ফেসবুকে, হ্যাঁ, বলো। জি স্যার, ওরকমই কিছু। হ্যাঁ। হীরেন্দ্রনাথ। হীরেন্দ্রনাথ দত্ত নাকি, আচ্ছা যাক, যাক ভুলে গেছি। তো এই যে জায়গাগুলো, তা সেইগুলো বলছে উই মাস্ট অ্যাকাস্টম আওয়ারসেলফ টু আ হাই স্ট্যান্ডার্ড অ্যান্ড টু স্ট্রিক্ট জাজমেন্ট। অতএব পোয়েট্রি লিখতে হলে এরকম পোয়েট্রিকে ওরকম হাই স্ট্যান্ডার্ড দিতে হবে এবং একটা স্ট্রিক্ট জাজমেন্ট দিয়ে বিবেচনা করতে হবে। Saint Beuve relates that Napoleon one day said, নেপোলিয়নে বলেছেন কি, when somebody was spoken of in his presence as a charlatan, যে তিনি শার্লাটন বলে একটা কথা বলছিলেন। শার্লাটন কি জিনিস? স্যার শো অফ করা, নলেজের শো অফ। দেখো দেখো as a person who fraudulently claims to have special knowledge, skills and qualification they do not possess, হ্যাঁ, আসলে তাদের সেই ক্ষমতা নেই, টাকা নেই, ফেম নেই, কিন্তু তারপরও ভাব নেওয়া, শো করা, তারপর হচ্ছে fraudulently claims। তো সেই জিনিসটা যে, তাই তিনি বলতে চাচ্ছেন, সরি, যে somebody was spoken of in his presence as a charlatan, যে একজনের সম্পর্কে কথা বলছিলেন, তাকে শার্লাটন বলে। তখন তিনি নেপোলিয়ান কি করলেন? এই কথা বললেন যে শার্লাটন অ্যাজ মাচ অ্যাজ ইউ প্লিজ, তুমি যতবারও বলতে পারো, তুমি নিজের ভাব নিতে পারো, কোনো সমস্যা নেই, বাট হোয়ার ইজ দেয়ার নট শার্লেটনিজম, কিন্তু যেখানে শার্লেটনিজম নেই সেখানে অন্তত এগুলো করতে যেও না, মানে নিজের ভাব সব জায়গায় দেখাতে যেও না, তাই তো এরকম। তাহলে ইয়েস আনসার Saint Beuve in his politics in the art of governing mankind, that is perhaps true. In the order of thought, in art and glory, the eternal honor is that charlatanism shall find no entrance. তাহলে সেটা আর্ট হোক, মানে কোনো জায়গায় এই ভাব ধরায় বেশি দিন চলবে না, ও একসময় প্রকাশ পাবে, একসময় সব শেষ হয়ে যাবে। সুতরাং herein lies the inviolableness of that noble portion of man's being. অতএব মানুষকে যদি সেই আমরা পড়লাম না কবিতাতে, এই কবিতা বলছি, এসেতে পড়েছি নাকি, অফ লাভ, তারপরে আরো কিছু জায়গায় পড়েছি যেখানে মানুষ কি করে, ভান ধরে নাকি,
ভান ধরে কথা বলে, নিজের ভাবটাকে লুকিয়ে চুরিয়ে, সত্যটাকে লুকিয়ে চুরিয়ে আলাদা করে ভাব ধরে, কিন্তু সেই ভাব কি বেশি দিন থাকবে? হুম? না সবাই এটা স্যার। গ্রহণ করবে না। তো এরকম পোয়েট্রির ভিতরে এরকম থাকলে হবে না। ইট ইজ অ্যাডমিরেবলি সেইড অ্যান্ড লেট আস হোল্ড ফাস্ট টু ইট। অতএব এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে। হোল্ড ফাস্ট মানে বিশ্বাস করা, গভীরভাবে গ্রহণ করা। ইন পোয়েট্রি হুইচ ইজ থট অ্যান্ড আর্ট ইন ওয়ান। পোয়েট্রি যেখানে থট এবং আর্ট এক। ইট ইজ দ্য গ্লোরি, দ্য ইটার্নাল অনার, দ্যাট শার্লটানিজম শ্যাল ফাইন্ড নো এন্ট্রেন্স। অতএব পোয়েট্রির ভিতরে কোনো শার্লটানিজম চলে না। ঠিক আছে তো? এখানে আছে গ্লোরি আছে এখানে, কারণ এখানে আছে ওই যে ফাইনার স্পিরিট, ঠিক আছে তো, গ্রেটার সিরিয়াসনেস এখানে আছে। এখানে কোনো ভান দিয়ে কাজ হবে না। দ্যাট দিস নোবেল স্পেয়ার বি কেপ্ট ইনভায়োলেট অ্যান্ড ইনভায়োলেবল। অতএব এই কারণেই এই নোবেল স্পেয়ারটাকে মানে এই পোয়েট্রিকে আমাদেরকে ইনভায়োলেট এবং ইনভায়োলেবল রাখতে হবে, মানে যাতে কেউ এটাকে নষ্ট করতে না পারে, তাতে এটাকে যেন ধ্বংস করতে না পারে, সেটাকে আমাদের দেখতে হবে। কারণ ওই যে হুদায় কথাবার্তা বলা, হুদায় বড় বড় করে লেখা, যেটা তিনি অ্যাটাচ করছেন হচ্ছে ইয়ার সাথে, জিওফ্রে চসারের সাথে, ঠিক আছে? বলছে শার্লটানিজম ইজ ফর কনফিউজিং অর অবলিটারেটিং দ্য ডিস্টিংশন বিটুইন এক্সিলেন্ট অ্যান্ড ইনফেরিয়ার। কারণ এখানে এক্সিলেন্ট এবং ইনফেরিয়ারের মধ্যে যে ডিস্টিংশন, সেটাকে অবলিটারেট করে দিয়ে, কনফিউজ করে দিয়ে তারা চলে আর কি। আসলে তারা এমনভাবে কথা বলে যারা যেন অনেক কিছু জানে, এমনভাবে ভাব ধরে যেন তারা অনেক ক্ষমতাবান, অনেক তাদের সম্মানবোধ, এটা ভান ধরে জাস্ট। কিন্তু দেখো, সাউন্ড অ্যান্ড আনসাউন্ড, আর অনলি হাফ সাউন্ড, অর ট্রু অর আনট্রু, অর অনলি হাফ ট্রু, এগুলোর মধ্য দিয়ে শার্লটানিজম চলে। ইট ইজ শার্লটানিজম, কনসাস অর আনকনসাস, হোয়েন এভার উই কনফিউজ আর অবলিটারেটিস। অতএব আমরা কি করি? কনফিউজ হয়ে অবলিটারেটিস, এটা আমাদের কনসাস বা আনকনসাস অবস্থায় কিছুদিন থাকে, কিন্তু একসময় এটা অবলিটারেট হয়ে যায়, তাই তো? এটা একসময় শেষ হয়ে যায়। অ্যান্ড ইন পোয়েট্রি মোর দ্যান এনিওয়ার এলস ইট ইজ আনপারমিশেবল। অতএব এই শার্লটানিজমটা পোয়েট্রিতেও মোটেও পারমিশেবল না, এটা হচ্ছে আনপারমিশেবল, এটা চলবে না। টু কনফিউজ অ্যান্ড অবলিটারেট দেম। For in poetry, the distinction between excellent and inferiority, sound and unsound, only half sound, true, untrue, or only half true, is of paramount importance. অতএব পোয়েট্রিতে আমি কি বলবো, সেটা কতটুকু এক্সিলেন্ট, কতটুকু ট্রু, কতটুকু সাউন্ড, সেটাকে বিবেচনা নিয়েই আমাকে যেতে হবে। এটা আন্দাজেই দিলে হবে না। এইটা বিবেচনা করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি পোয়েট্রিতে যে বিষয়টা দিব সেটা কতখানি সিরিয়াস, কতখানি এক্সিলেন্ট, কতখানি ট্রু। ওই যে বলছে না যে ট্রুথ অ্যান্ড এক্সিলেন্স, ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেসটা হচ্ছে ম্যাটার অ্যান্ড সাবস্টেন্স অফ পোয়েট্রি। অতএব মানুষ তার ব্যক্তিগত জীবনে হোক, ফিলোসফিক্যাল দিক থেকে, ধর্মীয় জীবনে হোক, ভান ধরতে পারে, ভান নিতে পারে, কিন্তু পোয়েট্রিতে সব ভান টান চলে না। ইট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স বিকজ অফ দ্য হাই ডেস্টিনিস অফ পোয়েট্রি। আর এগুলো আমাকে ভাবতে হবে, সত্য, তাই তো, তারপর হচ্ছে সুন্দর, এই বিষয়গুলো পোয়েট্রিতে বিবেচনা করতে হবে, কারণ এরাই কি করে? পোয়েট্রির যে হাই ডেস্টিনিস, এটাকে নির্ধারণ করে। তাই বুঝতে দেখো, হ্যাঁ, ইট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স বিকজ অফ দ্য হাই ডেস্টিনিস অফ পোয়েট্রি। ইন পোয়েট্রি অ্যাজ ইন ক্রিটিসিজম অফ লাইফ, কারণ পোয়েট্রি হচ্ছে আমাদের জীবনের সমালোচনা। সেই হিসাবে কি করে? আন্ডার দ্য কন্ডিশন ফিক্সড ফর সাস আ ক্রিটিসিজম বাই দ্য লজ অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি। আর এই ক্রিটিসিজমটা পোয়েট্রি করে থাকে কিসের মাধ্যমে? পোয়েট্রিক ট্রুথ এবং পোয়েট্রিক বিউটি বলে যে ল আছে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে কি করে? পোয়েট্রি আমাদের জীবনকে সমালোচনা করে। আর সেই হিসাবে দ্য স্পিরিট অফ আওয়ার রেস উইল ফাইন্ড, অথবা আমাদের মানব জাতির যে স্পিরিট, সেটা কি হবে? অ্যাজ টাইম গোজ অন অ্যান্ড অ্যাজ আদার হেল্পস ফেল, ইটস কনসোলেশন অ্যান্ড স্টে। আর আমাদের স্পিরিটটা বা আমাদের সেই মানব জাতিটা একটা কনসোলেশন বা একটা আশ্রয় এই পোয়েট্রির মধ্যেই খুঁজে পাবে। কারণ পোয়েট্রি কখনো মিথ্যা বলে না, পোয়েট্রি কখনো শার্লটানিজম করে না, এখানে ভান ধরে না, যা বলার সেটা স্ট্রেট ফরওয়ার্ড প্র্যাকটিক্যাল বলে। বাট দ্য কনসোলেশন অ্যান্ড স্টে উইল বি অফ পাওয়ার ইন প্রপোর্শন টু দ্য পাওয়ার অফ ক্রিটিসিজম অফ লাইফ। অতএব পোয়েট্রিতে কতখানি আমার ক্রিটিসিজম আছে, তাই তো, সেই পরিমাণ আমরা কনসোলেশন বা স্টেটা পেতে পারি। তাই বুঝ দেখো, দ্য কনসোলেশন অ্যান্ড স্টে উইল বি অফ আ পাওয়ার ইন প্রপোর্শন টু দ্য পাওয়ার অফ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। তাহলে একটা কবিতার ভিতরে, পোয়েট্রির ভিতরে বা পোয়েমের ভিতরে পাওয়ার অফ ক্রিটিসিজম কতটুকু আছে, সেই অনুপাতেই আমরা পোয়েট্রির কি কনসোলেশন বা স্টের যে পাওয়ার, সেটা পাবো। মানে যত বেশি সে আমাদের জীবনকে ক্রিটিসাইজ করতে পারবে, ক্রিটিসাইজ করে আমাদের সত্যকে রিপ্রেজেন্ট করতে পারবে, তত আমরা পোয়েট্রির উপরে বা ওই পয়েন্টের উপরে
আমরা তত বেশি নির্ভরশীল হতে পারবো। অতএব, and the criticism of life will be of power in proportion as the poetry conveying it excellence rather than inferior, হ্যাঁ, sound rather than unsound, half sound or true rather than untrue or half true। অতএব একটা পাওয়ার মানে ক্রিটিসিজম, তাহলে পোয়েট্রির যে ক্রিটিসিজম অফ লাইফের যে পাওয়ারটা আমরা ততটুকু পাবো যতটুকু পোয়েট্রি তার ইনফেরিয়রিটির যে এক্সিলেন্সি, তাই তো, তার সাউন্ডনেস এবং তার ট্রুথটাকে সে রিপ্রেজেন্ট করতে পারবে। মানে এখানে জাস্ট এখানে ওই যে টাচস্টোন থিওরির কথা বলা হচ্ছে, সেই পোয়েট্রিকে আমরা ইউজ করতে পারবো কি করার জন্য? আমাদের লাইফকে সাস্টেইন করার জন্য, ক্রিটিসাইজ করে সত্যটাকে রিপ্রেজেন্ট করার জন্য। যেমন স্বর্ণকে ভেঙে কি করা হয়, টাচস্টোনের মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে তার পিউরিটি মাপা হয়, তেমনি পোয়েট্রি হবে এরকম এক ধরনের টাচস্টোন আমাদের লাইফকে ক্রিটিসাইজ করার জন্য। আমাদের লাইফের ভিতরে কতখানি পিউরিটি আছে, কতখানি খাঁটিত্ব আছে, সেটাকে বোঝার জন্য। বুঝতে পারছো? অতএব আমাদের মেন চাওয়া হচ্ছে কি, দ্য বেস্ট পোয়েট্রি ইজ হোয়াট ইউ ওয়ান্ট। অতএব এই স্ট্যান্ডার্ড হিসাবে আমরা বেস্ট পোয়েট্রি চাই। অ্যান্ড দ্য বেস্ট পোয়েট্রি উইল বি ফাউন্ড টু হ্যাভ আ পাওয়ার অফ ফর্মিং, সাস্টেনিং অ্যান্ড ডিলাইটিং আস। এবং বেস্ট পোয়েট্রি আমাদের করবে কি, আমাদেরকে ফর্ম করবে, আমাদেরকে টিকিয়ে রাখবে, সাস্টেন করবে এবং আমাদেরকে ডিলাইটিং করবে অ্যাজ নাথিং এলস ক্যান, যেটা অন্য কিছুতে পারবে না। তাহলে পোয়েট্রি আমাদেরকে গঠন করবে, ধরে রাখবে, আমাদেরকে বাঁচিয়ে রাখবে, টিকিয়ে রাখবে, যেটা আমাদের অন্য কেউ করতে পারে না। A clearer, deeper sense of the best in poetry, of the strength and joy to be drawn from it। কারণ যত আমার পোয়েট্রির ভিতরে সেন্সটা ডিপ হবে, তত বেশি আমরা সেখান থেকে কি পাবো বলো? স্ট্রেংথ এবং জয় সেখান থেকে আমরা ড্রন করতে পারবো। It is the most precious benefit which we can gather from a poetical collection such as the present। তাহলে যেটা হচ্ছে কি প্রেশাস বেনিফিট, পোয়েট্রির কাছ থেকে পাওয়া সবচেয়ে উপকারী দামি বেনিফিট হলো পোয়েট্রির কাছ থেকে স্ট্রেংথ এবং জয় পাওয়া। এবং সেটা আমরা পেতে পারি কার কাছ থেকে? উই ক্যান গ্যাদার ফ্রম আ পোয়েটিক্যাল কালেকশন সাচ অ্যাজ দ্য প্রেজেন্ট। প্রেজেন্ট মানে আমি যে পয়েন্টদের কথা বলছি, যে বইটার ভিতরে আমি আলোচনা করছি, এখানে যে পয়েন্টদের কথা বলেছি, সেই পয়েন্টদের কালেকশন থেকে আমরা এই ধরনের বেনিফিট পেতে পারি। অ্যান্ড ইয়েট ইন দ্য ভেরি নেচার and conduct of such a collection, there is inevitably something which tends to be obscure in us, the consciousness of what our benefit should be। অনেক সময় কিছু কিছু বিষয় রয়েছে যেটা আমাদের কনসাসকে অবসকিউর করে দেয়, আমরা হয়তো বেনিফিটটা বুঝতে পারি না। এমন কি করে? টু ডিস্ট্র্যাক্ট আস ফ্রম দ্য পার্সুট অফ ইট। অনেক সময় আমাদের পথ ভুল করে দিতে পারে, আমাদেরকে অন্যদিকে ডিট্র্যাক্ট করে ফেলতে, আমাদের পথ ভুলও করে দিতে পারে, আমাদেরকে ডাইগ্রেস করে ফেলতে পারে কিছু কিছু জিনিস। কিন্তু আমাদেরকে কি করতে হবে? উই শুড দেয়ারফর স্টিডি সেট ইট বিফোর আওয়ার মাইন্ডস অ্যাট দ্য আউটসেট। অর্থাৎ আমাদের শুরুতে আমাদের মনকে আগেই স্টিডি করে ফেলতে হবে যে আমরা কোন ধরনের পোয়েট্রি পড়বো এবং সেখান থেকে আমরা এইগুলো খুঁজে পাবো, আমরা যেন ভুল পথে পরিচালিত না হই। অ্যান্ড শুড কম্পেল আওয়ারসেলফ টু রিভার্ট কনস্ট্যান্টলি টু দ্য থট অফ ইট অ্যাজ উই প্রসিড। আর আমাদের মনে যে সেটটা আমরা অলরেডি করে ফেলেছি, সেই সেটিং অনুসারে আমাদেরকে কনস্ট্যান্টলি আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেই অনুসারে আমাদেরকে আগাতে হবে। বলছে অ্যাজ উই প্রসিড। তাহলে আমরা যত সামনের দিকে এগিয়ে যাব, মানব জাতি যত সামনের দিকে এগিয়ে যাবে, আমাদেরকে আমাদের জীবনকে ক্রিটিসাইজ করতে হলে, জীবনের সত্যকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের মনকে স্টিডি করে ফেলতে হবে, তাই তো, যে আমরা আমাদের জীবনকে পরীক্ষিত করার জন্য বা পরীক্ষা করার জন্য কোন ধরনের পোয়েট্রিকে টাস্টন হিসাবে ব্যবহার করব। হ্যাঁ, বুঝতে পেরেছ? দেখো এখানে যদি আমরা একটু পড়ি, দেখো এই যে হোয়াট ইজ দ্য টাস্টন মেথড অর থিওরি বাই ম্যাথিউ আর্নল্ড। দেখো ম্যাথিউ আর্নল্ড টাস্টন মেথড বলছে ইজ টু কম্পারেটিভ অবজেক্টিভ টেকনিক ফর ইভ্যালুয়েটিং পোয়েট্রি বাই মেজারিং ইট এগেইনস্ট শর্ট হাই কোয়ালিটি প্যাসেজ ফ্রম এস্টাবলিশ মাস্টার্স লাইক হোমার, ডান্তে, শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন। তাহলে এদের প্যাসেজ থেকে কিছু প্যাসেজ নিয়ে আমরা সেটাকে মেজারিং একটা স্ট্যান্ডার্ড তৈরি করব, যার সাথে কম্পেয়ার করে আমরা অন্যদের কবিতাকে কি বলতে পারবো? স্ট্যান্ডার্ড নাকি স্ট্যান্ডার্ড না, ক্লাসিক নাকি ক্লাসিক না, তাই তো? তাহলে তিনি এই চারজন কবির বিশেষ করে ব্যবহার করেছেন, হোমার, ডান্টে, শেক্সপিয়ার এবং মিল্টন। এদের হাই কোয়ালিটি কিছু প্যাসেজ তাদের কবিতা থেকে তিনি নিয়েছেন, নিয়ে সেগুলোকে কি করছেন? মেজারিং স্ট্যান্ডার্ড করেছেন, তাই তো? যে স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে আমরা অন্যদের কবিতাকে বলতে পারবো যে তারা কি ক্লাসিক রাইটিং, সিরিয়াস রাইটিং অথবা না। কি কথা বুঝতে পারছো?
বলছে by জি comparing স্যার। a new work জি to স্যার। this Tuston, critics can determine its real estimate, true merit, rather than relying on historical or personal bias. হ্যাঁ, একজন তার কবিতাকে বেস্ট বলতেই পারে, তাই তো। এখন বললাম না, এখন তো মোটামুটি ওই যে থটস অফ বিল্লালের বই তো 1000-1500 টাকা দিয়েও মানুষ কিনতেছে, তার বইয়ের দাম 1000 টাকা, তাই তো দেখলাম ফেসবুকে আমাদের দেখি। তাহলে তাই বলে কি তার যারা ফলোয়ার সেই বেজে কি আমরা তাহলে ক্লাসিক পয়েন্ট বলবো তাকে, আমরা বলো? হুম। না স্যার। পয়েন্টের তো গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, হ্যাঁ। তাই বলছে দেখো, কি অ্যাসপেক্ট অফ দ্য টাস্টন মেথড, এর পারপাসটা কি? টু ডিস্টিংগুইশ জেনুইন হাই কোয়ালিটি পোয়েট্রি ফ্রম ইনফেরিয়র ওয়ার্ক বাই ফোকাসিং অন হাই সিরিয়াসনেস অ্যান্ড সুপিরিয়র স্টাইল। মেথোডোলজি হবে কি, critics keep Tuston classic lines in mind to measure the emotional and artistic impact of new poetry. Example, Arnold cited specific line from Homer's Iliad, এই যে ইলিয়াড থেকে, ডান্টেস ডিভাইন কমেডি থেকে, মিল্টনস প্যারাডাইস লস্ট থেকে অ্যাজ আইডিয়াল স্পেসিম্যান। এগুলো হচ্ছে স্পেসিম্যান বা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসাবে তিনি এগুলোকে গ্রহণ করেছেন, সেইগুলোর সাথে মাপতেছে। এবং ক্রিটিক্স আর্গু ইট ইজ টু রিজিড, ইগনোরস ডিফারেন্ট স্টাইল অ্যান্ড রিলাইজ টু হেভিলি অন আ ফিউ সিলেক্টার্স। তবে এর লিমিটেশন আছে, অনেকে বলতেছে শুধু এই কয়টা দিয়ে হয় নাকি, এই 4জন পোয়েট্রি দিয়ে বাকি পোয়েট্রি দিয়ে আমরা বিবেচনা করবো, এটা হয় না। ক্রিটিসাইজ তো থাকবে, ক্রিটিক্সদের ক্রিটিসাইজ থাকবে। তাই এখানে সেটাই বলা হয়েছে, হ্যাঁ, যে আমাদের কাজ হচ্ছে কি করা, পোয়েট্রির সে সিরিয়াসনেস ব্যাপারটাকে খুঁজে বার করা, কোন পোয়েট্রিটির মধ্যে ট্রুথ আছে, কোনটার ভিতর হাই সিরিয়াসনেস আছে, সেগুলোকে মাপতে হলে আমাকে আগে এই হোমার, ডান্টেস, তারপরে কি জন মিল্টন আর শেক্সপিয়ার পড়তে হবে নাকি, হ্যাঁ। জি স্যার। ও আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ইয়েস, কনস্ট্যান্টলি ইন রিডিং পোয়েট্রি, তাহলে কনস্ট্যান্টলি ইন রিডিং পোয়েট্রি আ সেন্স ফর দ্য বেস্ট, দ্য রিয়েলি এক্সিলেন্ট অ্যান্ড অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড জয় টু বি ড্রন ফ্রম ইট। এই যে বলছে, হ্যাঁ, যে যদি কেউ কনস্ট্যান্টলি পোয়েট্রি পড়ে, তার ভিতরে একটা সেন্স ফর দ্য বেস্ট তৈরি হয়ে যাবে, তাই তো। বেস্ট পোয়েট্রির জন্য একটা সেন্স তৈরি হবে, এবং সেটা হবে কি রিয়েলি এক্সিলেন্ট পোয়েট্রির জন্য তার সেন্স তৈরি হবে। আর যখন এটা তৈরি হবে তখন সে অটোমেটিক সেই এক্সিলেন্ট এবং বেস্ট পোয়েট্রি থেকে সেই স্ট্রেংথ এবং জয় সে গ্রহণ করতে পারবে, গ্রহণ করতে পারবে। আর সেটা হবে কি, শুড বি প্রেজেন্ট ইন আওয়ার মাইন্ড, এবং সেটা আমাদের মনে থেকে যাবে, ওই যে জয় বা স্ট্রেংথটা আমাদের মনে থাকবে। অ্যান্ড শুড গভর্ন আওয়ার এস্টিমেট অফ হোয়াট ইউ রিড। আর ওই বেস্ট পোয়েট্রি বা বেস্ট যে স্ট্যান্ডার্ডগুলো আমরা ক্রিয়েট করেছি, ওগুলো আমাদের মনে যখন থাকবে, তখন অটোমেটিক আমরা যা কিছু পড়বো তাকে আমরা এস্টিমেট করতে পারবো। তাই বলছে বেশি বেশি শেক্সপিয়ার পড়ো, বেশি বেশি জন মিল্টন পড়ো, ওখান থেকে পড়ে পড়ে কিছু, হ্যাঁ, দেখো ওই যে বলছেন কনস্ট্যান্টলি রিডিং পোয়েট্রি, পোয়েট্রি পড়তে পড়তে একটা সেন্স ডেভেলপ হবে, এক্সিলেন্স তৈরি হবে, যে এক্সিলেন্সগুলো আমাদের বুঝতে সাহায্য করবে কোন পোয়েট্রিটা বেটার, আমরা তাকে ভ্যালু দিতে পারবো কিনা। তাই বলছে, বাট দিস রিয়েল এস্টিমেট দ্য অনলি ট্রু ওয়ান ইজ লায়াবল টু বি সুপারসেডেড ইফ ইউ আর নট ওয়াচফুল। কিন্তু এই স্ট্যান্ডার্ডটা নষ্ট হয়ে যেতে পারে, এটা পেরিয়ে যেতে পারে যদি আমরা ওয়াচফুল না হয়, সতর্ক না হয়, বাই টু আদার কাইন্ডস অফ এস্টিমেট, বিশেষ করে দ্য হিস্ট্রিক এস্টিমেট অ্যান্ড দ্য পাস্টল এস্টিমেট। এরা এসে আমাদেরকে আমাদের স্ট্যান্ডার্ডটাকে নষ্ট করে দিতে পারে, ঠিক আছে তো। হিস্ট্রিক এস্টিমেট মানে হিস্ট্রিক্যালি একজন বেস্ট বলে পরিচিত, পার্সোনাল এস্টিমেট মানে ব্যক্তি নিজে অথবা তার ফলোয়াররা তাকে হয়তো মনে করতেছে সে বেস্ট। এই দুটো যেন আমাদেরকে সুপারসেট করতে না পারে, আমাদেরকে যেন মিসলিড না করতে পারে। এই জন্য পোয়েট্রি কনস্ট্যান্টলি পড়তে হবে, পড়তে পড়তে এমন স্ট্যান্ডার্ড ডেভেলপ করে ফেলতে হবে নিজের ভিতরে, যাতে অন্য কিছু, অন্য কোনো মতবাদ তোমাকে যেন তোমার লাইন থেকে চ্যুত করতে না পারে। বলছে দেখো, আ পোয়েট অর আ পোয়েম মে কাউন্ট টু আস হিস্ট্রিক্যালি, একটা পোয়েমকে বা পোয়েটকে আমরা হিস্ট্রিক্যালি বেস্ট বলতে পারি, কাউন্ট করতে পারি। দে মে কাউন্ট টু আস অন গ্রাউন্ডস পার্সোনাল টু আওয়ার সেলফ, ব্যক্তিগত কারণে আমাদের কাছে পার্সোনালি তারা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে। অ্যান্ড দে মে কাউন্ট টু আস রিয়েলি,
তারপরে দে মে কাউন্ট টু আস হিস্ট্রিক্যালি দ্য কোর্স অফ ডেভেলপমেন্ট অফ আ নেশনস ল্যাঙ্গুয়েজ থট অ্যান্ড পোয়েট্রি ইজ প্রোফাউন্ডলি ইন্টারেস্টিং। হতে পারে যে না কোনো একটা দেখো দ্য কোর্স অফ ডেভেলপমেন্ট অফ আ ন্যাশনালস ল্যাঙ্গুয়েজ, একটা জাতির ভাষা, চিন্তা ভাবনা, পোয়েট্রি, এর যে ডেভেলপমেন্টাল যে কোর্স, এটা অনেক ইন্টারেস্টিং হতে পারে। And by reading a poet's work as a stage in this course of development, we may easily bring ourselves to make it of more importance as poetry than it itself. আমরা অনেক সময় দেখা হিস্ট্রিক্যাল কারণে আমরা একটা পোয়েট্রিকে পোয়েট্রি বলতে পারি, আসলে সেটা পোয়েট্রি না, দেন ইন ইটসেলফ ইট রিয়েলি ইজ, মানে এটা যতটুকু না পোয়েট্রি, আমরা হয়তো হিস্ট্রিক্যাল কারণে বা ইন্টারেস্টিং হওয়ার কারণে আমরা তাকে পোয়েট্রি বলতেছি। And we may come to use the language of quite exaggerated praise in criticizing it, এবং এই পোয়েট্রিকে হয়তো রিপ্রেজেন্ট করতে গিয়ে আমরা এক্সাজারেটেড ভাষা ইউজ করে ফেলতে পারি, তাই তো আমরা অনেক বেশি তাকে ওভাররেট করে ফেলতে, মানে মূল কথা হলো ইন শর্ট টু ওভাররেট ইট। যদি আমাদের ভিতরে স্ট্যান্ডার্ড না থাকে, আমাদের ভিতরে যদি ওই স্ট্যান্ডার্ডাইজেশন বা টাচটোনটা না থাকে, তাহলে আমরা কোনো কিছুকে সহজেই তার যতটুকু পাওয়ার যোগ্যতা আছে তার থেকে আমরা বেশি রেট দিয়ে ফেলতে পারি, বেশি হাইলি তাকে প্রেস করতে ফেলতে পারি। তার জন্য আমাদের দরকার হচ্ছে কি পোয়েট্রি, ওই যে স্ট্যান্ডার্ডগুলো পড়ে নিজের মাথায় গুলো রেখে দেওয়া, ঠিক আছে তো? সরি, আমি একটা মেসেজ দিয়ে দেখি। কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাই বলছি in short to overrate it. So arise in our poetic judgment the fallacy caused by the estimate which we may call historic. ওই যে হিস্ট্রিকের হিস্ট্রিক বা পার্সোনাল এস্টিমেট দিয়ে আমরা আমাদের স্ট্যান্ডার্ডকে নষ্ট করে ফেলতে পারি। Then again a poet or poem may count to us on grounds of personal to ourselves. Our personal affinities, liking, কাউকে আমার বেশি পছন্দ হতেই পারে, কেউ নজরুলকে পছন্দ করে, কেউ রবীন্দ্রনাথকে পছন্দ করে, কেউ মিল্টনকে পছন্দ করে, কেউ শেক্সপিয়ারকে পছন্দ করে। এরকম পছন্দের উপর ভিত্তি করে আমরা হয়তো মানুষকে বিবেচনা করতে পারি যে our personal affinities, liking and circumstances have great power to sway our estimate of this and that are great poets. আমরা বলতে পারি এই হচ্ছে গ্রেট পয়েট, ওটা হচ্ছে গ্রেট পয়েট, এরকম আমরা বলে ফেলতে পারি। and to make us attach more importance to its poetry as than itself. দেখো পোয়েট্রির মতো না, বলছে than it really possesses, তারপর আমরা তাকে ইম্পর্টেন্স দিয়ে ফেলতে পারি because to us it is, কারণ আমাদের কাছে মনে হতো এটা পোয়েট্রি or has been of high importance, শুধুমাত্র আমাদের কাছে ব্যক্তিগত স্বার্থে বা হিস্ট্রিক কারণে আমরা তাকে গুরুত্বপূর্ণ বলে ফেলতে পারি। আর এইভাবে আমরা কি করতে পারি, হিয়ার অলসো উই ওভাররেট দ্য অবজেক্ট অফ আওয়ার ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্টের কারণে আমরা তাকে ওভাররেট করে ফেলতে পারি। অ্যান্ড অ্যাপ্লাই টু ইট আ ল্যাঙ্গুয়েজ অফ ফ্রেজ হুইচ ইজ কোয়াইট এক্সাজারেটেড, এবং এমন প্রশংসা করে ফেলতে পারি যেটা আসলেই এক্সাজারেটেড। অ্যান্ড দাস উই গেট দ্য সোর্স অফ আ সেকেন্ড ফ্যালাসি ইন আওয়ার পোয়েটিক জাজমেন্ট, দ্য ফ্যালাসি কজ বাই অ্যান এস্টিমেট হুইচ উই মে কল পার্সোনাল। আচ্ছা, ফ্যালাসি শব্দ আছে, এটা মানে বুঝো তো আমার সবাই? হোয়াট ইজ ইট? এটা খুব ইয়েতে ব্যবহার হয় যুক্তিবিদ্যা, যুক্তির মাধ্যমে প্রমাণ করার ক্ষেত্রে। এটা কি এক ধরনের মিসটেকেন বিলিফ, স্পেশালি ওয়ান বেসড অন আনসাউন্ড আর্গুমেন্ট, তাই তো? মিস বিলিফ, যেটা ভুল ধারণা, সেটা। তাহলে বলছে এরকম ফ্যালাসি তৈরি হয়ে যেতেই পারে হিস্ট্রিক্যাল কারণে বা পার্সোনাল কারণে, কিন্তু আসলে তারা কি এরকমটা হয়তো পাওয়ার যোগ্যই না। আর এই কারণেই আসলে সেই পোয়েট্রিগুলো যোগ্য কিনা তা বিবেচনা করার জন্য আমাদের করতে হবে কি, বেস্ট পোয়েট্রি নিতে হবে, এক্সিলেন্ট পোয়েট্রি নিতে হবে, সেগুলোকে প্রতিনিয়ত পড়তে হবে, পড়ার পর একটা জাজমেন্টাল একটা সেন্স ডেভেলপ করতে হবে। তখনই আমরা কোনো পোয়েট্রি পড়লে আমরা এস্টিমেট করতে পারবো যে পোয়েট্রিটা ভালো নাকি মন্দ, ঠিক আছে তো? যে পোয়েট্রি পড়লোই না ভালো পোয়েট্রি, যে ভালো খাবার খাইলোই না, সে যে কোনো খাবারকেই ভালো বলে ফেলতে পারে নাকি? জি স্যার। যেমন আমরা শিক্ষকতার ক্ষেত্রে করি, শিক্ষক আমরা যত বড় হয়ে যাই, শিক্ষকতার গুরুত্বটা আমাদের তত বেশি কমতে থাকে। তখন মনে হয় ওই স্যারের থেকে তো এই শাড়ি ভালো নাকি, বুঝো না? যে এই স্যারের থেকে তো ওই শাড়ি ভালো। তুমি যখন আরো ভারত স্যারের কাছে যাবে তখন বলে মিলন স্যার আর কি, মিলন স্যারের থেকে তো এই স্যার আরো ভালো। তাহলে ওই স্যারের ক্যারেক্টার যখন ডেভেলপ করবা তখন ভাবে এই স্যারের থেকে তো ওই স্যারই ভালো। এরকম একটা ইয়ে থাকে না আমাদের, বলো? একটা স্ট্যান্ডার্ডাইজেশন ব্যাপার থাকে। কোনো একটা মানুষের সাথে তুমি হয়তো বেশি মেশোনি, সেই মানুষ সম্পর্কে তোমার হয়তো একটা ভালো ধারণা আছে, দেখা যাচ্ছে মিশতে মিশতে তার সম্পর্কে তোমার এমন কিছু বিষয় তোমার কাছে প্রতীয়মান হলো যে সেই দিন থেকে সে তোমার কাছে খারাপ হয়ে যেতে পারে, অথবা খারাপ মনে হতো
সে তোমার কাছে ভালো হয়ে যেতে পারে। তাহলে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, সেটা কিসের মাধ্যমে হচ্ছে বলো তো? তোমার মনে ভালো মন্দের একটা স্ট্যান্ডার্ড আছে না? বলো, ভালো মন্দের একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ স্যার। তোমার মনে আছে। এই আছে বলেই তুমি করছো কি, একজন মানুষকে খারাপ বলতেছো অথবা একজন মানুষকে ভালো বলতেছো। কেমন? যখন আমরা ছোট ছিলাম, যে টিচারটা খুব আমাদের মানে শাসন করেছে, পড়াশোনা না হলে মারতো, তাকে আমরা খুব খারাপ বলতাম। আর যে হচ্ছে আমাদের পড়াশোনা নিয়ে কোনো চিন্তাই করতো না, আরে যা করবি কর, কিচ্ছু বলতো না, তাকে আমরা ভালো বলতাম, স্যার খুব ভালো, কিচ্ছু বলে না, নাকি? বকাঝকা করে না, মারধর করে না। তুমি কেন? কিন্তু পরবর্তী যখন আমরা বড় হতে শুরু করলাম, তখন কেমন হলো বলো? হুম? তখন কে ভালো হতে শুরু করলো আমাদের সামনে? ওই যে আমাদের কিছু বলেনি সে, নাকি যে আমাদের বকাঝকা করেছে সে? কোনটা বলো তো? স্যার বকাঝকা করার জন্য। হ্যাঁ, তাহলে তোমাকে তো বড় হতে হবে, তোমাকে তো পোয়েট্রি পড়তে 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 এরকম স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে যাতে তুমি বুঝতে পারো আসলে কে ভালো পয়েন্ট। তেমনি ভালো মানুষের স্ট্যান্ডার্ড বুঝতে হবে, তারপরে তোমাকে মানুষ বিবেচনা করতে হবে যে এই লোকটা আমার কাছে আসলে ভালো নাকি মন্দ। আচ্ছা, তাহলে যতটুকু পড়ালাম, তোমাদের তো বই আছে নাকি? বই আছে? জি স্যার। এটা আমাকে অবশ্য দিতে হলে একটু টাইম লাগবে, আমার জি যেহেতু স্যার। এটা রেডি করা আছে, আমি খুঁজে পাচ্ছি না। বইটাকে দিয়ে দেন স্যার, আমার অবশ্য এটা নাই হ্যাঁ, ক্রিটিসিজমটা। এটা টেক্সটটা তুমি এই যে লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি আপাতত, আমি হয়তো পিডিএফটা দিতে আমার কালকে সময় লাগবে। আমি দেখেছি, আমি রেডি করছিলাম, সেটা এখন খুঁজে পাচ্ছি না কোন জায়গায় যে রাখছি। ঠিক আছে? হুম। আপাতত এখান থেকেই ওটা কই গেল, এখান থেকে একটু পড়তে থাকবা। কি জি। বোঝা যাচ্ছে? খুব কঠিন লাগতেছে বলো? না স্যার, বোঝা যায় স্যার। না স্যার। একটু ভালো করে পড়লে খুব কঠিন না, আমার কাছে ইন্টারেস্টিং লাগে। ক্রিটিসিজম বা এই জাতীয় যেগুলো ডিবেটিং টাইপের পড়তে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, মানে হাসি পায় মাঝে মাঝে, যে একজন মানুষ তার নিজের কোলে ঝোল টানা, বলে না? মানে ডিবেটিং মানে হচ্ছে নিজের কোলে ঝোল টানতে হবে যতটুকু পারা যায়। সত্যি মিথ্যা এসব ভাবতে যাব না। আমার পাওয়ার দিয়ে, কথা বলার ক্ষমতা দিয়ে আমি ঠেলে তুলে দিব যে আমারটাই ঠিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগামী দিন এখান থেকে পড়বো বোথ ফ্যালাসিস আর নেচার। কোন কোন ফ্যালাসি? একটা হচ্ছে পার্সোনাল, একটা হিস্ট্রিক, নাকি? এটা হলো কি পার্সোনাল ফ্যালাসি, হ্যাঁ, এই যে পার্সোনাল, যেটা ব্যক্তিগত ভালো লাগা থেকে আসে। আর একটা হচ্ছে কি হিস্ট্রিক, হ্যাঁ, যে হিস্ট্রিক্যালি তার একটা খ্যাতি আছে, যে সে খুব ভালো পয়েন্ট। হুম। এই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর ভালো মতো পড়াশোনা করো। কারো কোনো কথা আছে এমনিতে? না স্যার, নেই স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।